আমাদের সবার প্রিয় রণজিৎ কুমারের স্মরণে এবং নারায়ণগঞ্জের বিরাট এক মানুষ, সমাজসেবক আব্দুর রহমান, তাকেও সম্মাননা জানায়। আজকের যে আয়োজন শ্রুতি এবং ধাবমানের, এই আয়োজনের জন্যে আমি শ্রুতি এবং ধাবমানকে আমার শুভেচ্ছা এবং সংহতি এবং অভিনন্দন জানাচ্ছি। যারা আপনারা আসছেন এই আয়োজনে যুক্ত অতিথিবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আমার জন্য অত্যন্ত বড় একটা সম্মানের ব্যাপার যে রণজিৎ কুমারের নামে, তার স্মরণে একটা আলাপ করতে আমাকে ডাকা হইল। আমি জানি না যে তার নামের প্রতি আমার যথেষ্ট সম্মান আমি রাখতে পারবো কিনা, কারণ রণজিৎ কুমার অত্যন্ত বড় একজন মানুষ। আমি ফেসবুকে লিখছিলাম, যারা আমার বন্ধুরা এখানে আছেন অনেকে দেখছেন হয়তো, যে আমি তাকে বলছি একজন মহান মহান বিপ্লবী রণজিৎ কুমার। আমি এই কথাটা বলছি, ওনাকে মহান, এই কথাটা আমি বলছি। তার সঙ্গে আমার কোনো খুব বেশি ব্যক্তিগত সম্পর্ক ছিল এমন না, কিন্তু আমার অত্যন্ত অত্যন্ত কাছের ভালোবাসার কিছু মানুষ যারা এই নারায়ণগঞ্জে বড় হয়েছেন, তারা তার সঙ্গে কাজ করছেন। কাজল তো আছেন এখানে, আমার বন্ধু দিনা তাজরিন, অমল আকাশ সহ অনেকেই রণজিৎ কুমারের সঙ্গে যেহেতু কাজ করছে নানানভাবে সম্পর্কিত, তাদের কাছ থেকে আমার জানা, এবং তাকে আমি দেখছিও অনেকবার। একই প্রোগ্রামে নানান রকম রাজনৈতিক সমাবেশে আমরা একসঙ্গে গান গাইতে গেছি, সেখানে আমি রণজিৎকে দেখছি। তো তার স্মৃতি আমার জন্য খুবই মূল্যবান স্মৃতি, যে আমরা এক পথে হাঁটতাম এবং আমরা এক পথে হাঁটতেছি এখনো। আমাদের একটা স্বপ্ন আছে, আমাদের একটা বাসনা আছে, আকাঙ্ক্ষা আছে, এবং আমাদের এই স্বপ্ন, এই কামনা, বাসনা, সেটা চালায় নেওয়ার জন্য আমাদের যন্ত্রণা, কষ্ট, আনন্দ, বেদনার একটা যাত্রার আমরা সহযাত্রী। এটা আমি এখনো মনে করি, এবং আমি মনে করি যে রণজিৎ কুমারের সেই স্বপ্ন আমরা সবাই ধারণ করি। কি সেই স্বপ্ন? কি সেই স্বপ্ন? কি সেই স্বপ্ন যার জন্যে এই বিপুল যন্ত্রণাময় জীবন, সংগ্রামের জীবন একটা মানুষ যাপন করে আনন্দের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন শারীরিকভাবে। সে মহান স্বপ্ন, আমি মনে করি যে তার সাম্যের স্বপ্ন, সাম্যের আকাঙ্ক্ষা। কিন্তু সেটা কি আসলে? যেই কেমন স্বপ্ন সেটা, যার জন্য মানুষ জীবন দিয়ে দেয়? কেমন স্বপ্ন সেটা, যার জন্য মানুষ এত যন্ত্রণা পোহায়? কেমন স্বপ্ন যার জন্য মানুষ অনাহার থাকে, বিদ্রোহ করে, বিপ্লব করে, মারা যায়, জেল খাটে? কেমন সেই স্বপ্ন? আমরা এখন কথায় কথায় শুনি যে এটা নাকি পোস্ট ইডিওলজিক্যাল যুগ। আমরা শুনি এখন গ্র্যান্ড ন্যারেটিভের পরের যুগ আসছি। আমরা শুনি এখন হচ্ছে পোস্ট ট্রুথের জামানা। এই কথাগুলি, এই টার্মগুলির বিস্তারিত ব্যাখ্যা আমি যাব না। আমি শুধু বলতেছি যে এমন একটা সময় আমরা রণজিৎ কুমারকে স্মরণ করতেছি যখন আগের অনেক কথাই
নানান রকম আগের অনেক চিন্তা, আগের অনেক ধারণা, আগের অনেক স্বপ্ন এখন অন্যরকম চ্যালেঞ্জের মুখে পড়ছে। তার কিছু আমি আজকের আলাপের মধ্যে আমি তুলব। এবার আমি অন্য একটা বলি। এই নারায়ণগঞ্জে কিন্তু আমি ঘন ঘনই আসি, প্রায় বলা চলে। আমার এখানে আমার অনেক প্রিয় মুখ আমার সামনে এবং আমার পাশে বসা। আমি কিন্তু নারায়ণগঞ্জকে একটু অন্যভাবে দেখি। এই যে আমার আরেক বন্ধু চলে আসছে, আমি কিন্তু নারায়ণগঞ্জকে অন্যভাবে দেখি। আমি মনে করি যে এই যে রাব্বি ভাই বললেন না যে নারায়ণগঞ্জের অনেক সংকট ইত্যাদি ইত্যাদি, আমি কিন্তু নারায়ণগঞ্জের গল্পটা অন্যভাবে বলি। আমার ন্যারেটিভটা ভিন্ন। আমি মনে করি নারায়ণগঞ্জ বাংলাদেশকে পথ দেখায়। আপনারা এই কথাটা সিরিয়াসলি ভাইবেন। কেন আমি বললাম কথাটা, যে এই যে বাংলাদেশের নারায়ণগঞ্জ যেখানে একটা ত্রাসের রাজত্ব, তার বিরুদ্ধে এই মানুষেরা সংগ্রাম করছেন, আপনারা সংগ্রাম করতেছেন, এবং এই সংগ্রামটা জয়ী আছে, পরাজিত হয় নাই। মানুষের প্রাণ যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, নিগ্রহ হচ্ছে মানুষের, কিন্তু সংগ্রামটা জারি রাখতে পারছেন আপনারা। এটা একটা পথ দেখানোর ভূমিকা। আরো অন্য দিক তো আছে। আমি মনে করি সাংস্কৃতিক জায়গা থেকে, আন্দোলনের জায়গা থেকে নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা, এবং সেই ঘটনার একটা বড় কিন্তু চরিত্র কিন্তু রণজিৎ কুমার নিজে। ফলে এই সবকিছু মিলায় আমার জন্য অত্যন্ত আবেগেরই একটা জায়গা। এবং যখন আমাকে বলা হলো, কাজল আমাকে বললেন যে রণজিৎ দা মানে স্মরণে আপনি একটু কথা বলেন আমাদের সঙ্গে, আমি তখন আসলে একটু এটাকে কি বলে যে একটু ভাবলাম যে আমি কি সেটার জন্য যথেষ্ট যোগ্য কিনা। কিন্তু আবার সাহসটা নিলাম এই কারণে যে আমি এই নারায়ণগঞ্জের সঙ্গে আমার সম্পর্কটা বোধ করি। আমি মনে করি যে এটা আমার খুব হৃদয়ের কাছের একটা জায়গায় আমি আসছি। ওই একটা সাহস যে এখানে যারা থাকবেন তাদের সঙ্গে আমি হয়তো আমার ভাবনাটা কি ভাবি, কি চিন্তা করি, হয়তো একটু কথাবার্তা বলতে পারবো। তা থেকে যদি দুইটা ভাবনার প্রসঙ্গ আমরা আগাইতে পারি, আলাপটা আগাইতে পারি, তো সেটাই হয়তো রণজিৎ দাকে আমরা শ্রদ্ধা জানানো হিসেবে দেখতে পারি। এইটুকুই আমার সাহস, সেটা সঞ্চয় করে আমি আপনাদের সামনে দাঁড়াইছি। আমার আলোচনায় ভুল ত্রুটি থাকবে, সীমাবদ্ধতা থাকবে, সেটা আপনারা ক্ষমা ঘৃণা করে গ্রহণ করবেন। আজকের এই আলাপের কিছু চ্যালেঞ্জ আছে। কি রকম চ্যালেঞ্জ? যেমন ধরেন যে আমরা এই যে জমায়েতটা এখনো পর্যন্ত আছি ধৈর্য ধরে, একটা বেদনাবিধির ঘটনা ঘটছে, তারপরেও আপনারা কষ্ট করে আমাদের সঙ্গে আছেন। আমি অনেক সম্মানিত এবং কৃতজ্ঞ আপনাদের কাছে। তো যারা আমরা এখানে আছি, আমাদের নানা রকম জার্নি, নানা রকম ওরিয়েন্টেশন, চিন্তা, কাজ, সংগ্রাম, জীবনযাপন, নানা রকম শিক্ষা এবং জ্ঞানের যে নানা রকম জার্নি, অভিজ্ঞতার জার্নি, সেটা ভিন্ন রকম। এবং এই ভিন্ন রকম হওয়ার কারণে আমি যা আলাপ করব তার এমন সব জায়গা থাকবে যেটা তো সবাই একইভাবে আমরা ওই প্রবাহে থাকবো না, একটা তলে, সমান তলে সবসময় থাকতে পারবো এইটা আশা করেন না। সেটা আশা করলে আমার উপর একটু জুলুম করা হবে। কিন্তু আমি আশা করি এমন কিছু কথা বলতে পারবো যেটা আমরা অনেকেই এই কক্ষের অনেকেই পরে গিয়ে হলেও ভাবতে পারবো, আর একটু গ্রহণ করি বা না করি, ভাবার জন্য কিছু হয়তো খোরাক আপনাদের সামনে থাকবে। এটা তো সাম্যের কথা বলছিলাম। সাম্য যেটা বিশেষ করে এই জুলাই গণঅভ্যুত্থানের আগে এবং পরে এমন একটা কি বলে এটাকে, যে বাগালঙ্কারে পরিণত হয়েছিল, যে বৈষম্যহীন বাংলাদেশ চাওয়ার কথাবার্তা বলে আমরা একটা গণঅভ্যুত্থান করছি বটে, কিন্তু বৈষম্যহীনতা বলতে আমরা কি বুঝি, সাম্য কি জিনিস, তা কিভাবে একটা সমাজ, রাষ্ট্র এবং দুনিয়ায় হাজির হয়, এই বিষয়ে আসলে ঠিক কি রকম বোঝাপড়া ছিল এই সমাজে, কতটুকু ছিল। আমরা বৈষম্য বলতেই বা কি বুঝতাম সমাজগতভাবে, জনগোষ্ঠী হিসেবে? সাম্য বলতেই বা কি বুঝতাম? আমি মনে করি যে আমাদের এখানে গভীর এবং ব্যাপক ঘাটতি ছিল। হ্যাঁ, আমরা মানুষ হিসেবে, নাগরিক হিসেবে এই রাষ্ট্রের আমরা সমান মর্যাদা, অধিকার এবং সম্মান চাইছি। এইখানে আমরা সাম্য চাইছি, এটা ঠিক। কিন্তু এইরকম একটা দুনিয়ায়, এরকম একটা দেশে, এরকম একটা রাষ্ট্রে সকল মানুষ, জাতি, ধর্ম, লিঙ্গ, আরো সকল রকম পরিচয় নির্বিশেষে সকল মানুষ সমান মর্যাদা, সমান অধিকার, সমান সম্মান
কিভাবে পাইতে পারে সেই বিষয়ে আমাদের আসলে কি রকম আলাপ এবং বোঝাপড়া ছিল, কেমন বোঝাপড়া থাকলে অভ্যুত্থানের পরে শত শত মাজারে হামলা হইল, কেমন বোঝাপড়া থাকলে শত শত আদিবাসী, নারী, হিজড়া, নন বাড়ি মানুষের উপরে হামলা হইল, কেন প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে হামলা হইল, কিভাবে সম্ভব হলো এটা? আমরা তো শুনছিলাম ইনক্লুসিভ বাংলাদেশ, আমরা রাস্তায় দেয়ালিকে দেখছিলাম এক গাছের একটা পাতাও ছেঁড়া যাবে না, পাতা ছেঁড়া নিষেধ। আমরা এটাও দেখছিলাম, দেয়াল লেখা ছিল, ধানমন্ডির যেহেতু আমি বাস করি, আমার দেয়াল লেখা আছে এখনো, আমরা একটা সেকুলার বাংলাদেশ চাই, এটাও লেখা ছিল। ফলে একটা যে বয়ান দেওয়া হচ্ছে যে একটা মতের, একটা ধর্মের মেজরিটির আকাঙ্ক্ষা অনুসারে, মেজরিটির নামে চালায় দেওয়া আকাঙ্ক্ষা অনুসারে সমাজটা নতুনভাবে একটা জায়গায় পৌঁছে গেছে বা নিয়ে আসছে দুনিয়া সমাজটাকে, এটা তো ঠিক না। এবং এটা হচ্ছে সংকটের জায়গা। সেই সংকটের ফলাফল হচ্ছে এই যে এরকম জুলুমগুলা হইল। এক সময়ে যাদের অধিকারের, কথা বলার অধিকারের জন্য আমরা ফাইট করছি, লড়াই করছি, তারা এখন জালিম হয়ে উঠছে। তার মানে হচ্ছে সমাজের মধ্যে গভীর অভাব আছে সাম্য সম্পর্কিত আমাদের বোঝাপড়ার। এইটা গড় কথা, প্রাথমিক কথা আপনারা সবাই জানেন। আমরা আজকে আলাপ করবো তার বাইরে আরেকটু অন্য প্রসঙ্গে, সাম্যবাদী আন্দোলন ব্যাপারটা নিয়ে। সাম্যবাদী আন্দোলন কিন্তু সাধারণভাবে মানে মোটা দাগে কিন্তু কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের আলাপ নয়। সাম্যবাদের আলাপ হচ্ছে সমাজে, দুনিয়ায় শোষণ, বৈষম্য, জুলুম, অবিচার আছে, সেটা থেকে মুক্ত হবার একটা আন্দোলন, সংগ্রাম। অর্থনৈতিক শোষণ, লৈঙ্গিক শোষণ, জাতিগত শোষণ, পরিচয়গত শোষণ, যত রকম ভাবে শোষণ এবং জুলুম হয়, তার থেকে মুক্ত হওয়ার একটা প্রক্রিয়া, একটা চর্চা, একটা সমাজ, একটা বিশ্ববিখ্যা, একটা আকাঙ্ক্ষার নাম, একটা স্বপ্নর নাম, সেটা হচ্ছে সাম্যবাদী আন্দোলন। যেটা আমরা বহুভাবে আমাদের ইতিহাসের মধ্যে সেগুলো নিয়ে আমরা অনেক রকম আলাপ দেখছি। আমরা আমাদের খুবই প্রিয় ভালোবাসার কবি নজরুলের সেই কবিতা আমরা সবাই জানি, গাহে সাম্যের গান, কিংবা আরো অনেক আগে থেকে আমরা এগুলো শুনি। কিন্তু সাম্য এই কথাটার ঐতিহাসিকভাবে বেশ কিছু কি বলটাকে যে ওই যে কথাটার মধ্যে অনেক পড়ে গেছে, ব্যাগেজ বলে না, তল্পি, অনেক ব্যাগেজ জমা হয়েছে সাম্য কথাটার সঙ্গে। বিশেষ করে সাম্যবাদ যখন আমরা বলি তখন আমরা এটা তো ব্যর্থ, কমিউনিজম তো ব্যর্থ হয়েছে, এই আলাপের আর কি অর্থ আছে, কি দরকার? কিংবা আরো এরকম বহু রকম ব্যাগেজ যুক্ত হয়েছে। কিংবা কমিউনিজমের নামে, সাম্যবাদের নামে অনেক রকম রাষ্ট্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেছি, যেগুলা প্রকারান্তরে আর এক রকম জুলুমের একটা ব্যবস্থা হিসেবে বিভিন্ন দেশে হাজির হয়েছে। এই যে ব্যাগেজগুলা, এই যে তল্পিগুলা, এই যে লোড, এই যে ভারগুলা সাম্যবাদী আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত হয়েছে, এইগুলোকে বিযুক্ত করার একটা কাজ, চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, তাত্ত্বিক, দার্শনিক, জ্ঞানগত এবং রাজনৈতিক, সাংস্কৃতিক। অন্যদিকে সাম্যবাদী আন্দোলন বলতে আমরা এতকাল যেই ব্যাপারটাকে বুঝে আসছি, ইতিহাসের একটা বিশেষ প্রেক্ষাপট থেকে যার যাত্রা শুরু করলাম ধরে নিই, সেই যাত্রার ইতিহাসটাকে আবার বোঝা এবং পাঠ করার দরকার আছে। আমি সেইটার থেকে কয়েকটা প্রসঙ্গ তুলে আমার আলাপটা শেষ করব। আসলে আমি যে আলাপটা চিন্তা করে আসছিলাম সেটা অনেক বড়, সেটা করা সম্ভব না। কাজল আমাকে বলছেন যে আজকে হয়তো আমরা আলাপটা শুরু করব। আমি সেই জায়গা থেকে আসলে প্রসঙ্গগুলো ছেড়ে দিয়ে যাব। আপনারা আরো ভাবেন বা আমাকে আরো প্রশ্ন করেন, আপনারা নিজেদের মতো আলাপ আলোচনা হলে আগান, সেটা আমি চাইবো। কিন্তু আমি প্রসঙ্গগুলা এবং প্রশ্নগুলা এবং সমস্যার দিকগুলা, চ্যালেঞ্জের দিকগুলোর একটা চিত্র আপনাদের সামনে আমি হাজির করব। এবং এটার মধ্যে এমন হবে না যে সবাই আমরা মনে করব যে হ্যাঁ এগুলো আসলে ভাবার মতন বিষয়, এমন নাও হইতে পারে। তারপরেও আপনাদের সামনে পেশ করতেছি, দেখেন কেমন লাগে। আর একটা আলাপ কি? আরেকটা আলাপ হচ্ছে যে উপনিবেশায়ন। আমরা জানি উপনিবেশ কি জিনিস, কারণ আমরা ব্রিটিশ শাসনের মধ্যে ছিলাম। এটাই একটা উপনিবেশের ধরন, একটা ধরন বললাম, কিন্তু খেয়াল করেন
তো উপনিবেশ বিরোধী সংগ্রাম আমরা করছি, বিদ্রোহ করছি, আমরা স্বাধীন হয়েছি, জাতি রাষ্ট্র বানাইছি আমরা। ফলে এই ইতিহাস আমাদের মোটামুটি চেনা। কিন্তু এই যে উপনিবেশ বিরোধী সংগ্রাম, বিদ্রোহ, বিপ্লব, জাতিরাষ্ট্র, স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, এইটা হওয়ার মধ্য দিয়ে কি আসলে আমরা উপনিবেশ থেকে মুক্ত হই? উপনিবেশ তাহলে কি? ঔপনিবেশিকতা তাহলে কি? এবং ঔপনিবেশিকতার সঙ্গে, বা অন্যভাবে বলি, উপনিবেশ বিরোধী সংগ্রামের সঙ্গে সাম্যের যোগাযোগটা কোথায়? সাম্যবাদী আন্দোলনের যোগাযোগটা কোথায়? এবং উপনিবেশ থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়ার সঙ্গে, যার নাম উপনিবেশায়ন, তার সঙ্গে এ কালে আমাদের সময়ে সাম্যবাদী আন্দোলনের সম্পর্কটা কি হবে, আসলে কি আছে, কোন জায়গায় জিনিসটা আছে? এই হচ্ছে আমার আলাপের মূল দুটা দিক। একদম শুরুতে আমি 2-3টা লাইনে, যেন এই রুমের কেউ বাদ না যান আলাপে অংশ নিতে, সেরকম একটা পাঠান তৈরি করতে চাই। যেমন উপনিবেশ কি, এটা নিয়ে বলতেই হবে। কারণ আমি যেহেতু এই বিষয় নিয়ে বহু বছর ধরে কথা বলি, কাজ করি, আমি দেখছি যে আমরা এই প্রসঙ্গটা মোটামুটি এক ধরনের গোলায় ফেলি। উদাহরণ হিসেবে বলতেছি আমি, এই উদাহরণটা খুবই ভালো উদাহরণ আমাদের ইতিহাসের জন্য, মানে এই অঞ্চলের ইতিহাসের জন্য, যে ব্রিটিশ তো উপনিবেশ আমরা চিনি। মুঘল কি উপনিবেশ? মুঘল শাসন কি এখানে ঔপনিবেশিক শাসন? আপনারা একটু হ্যাঁ না বলেন তো। হ্যাঁ না? কয়জন না মনে করেন? একটু দ্বিধা ছাড়া হাত তুলবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, কিন্তু অনেকেই মনে করে, কিংবা ধরেন আর্যরা কি উপনিবেশ, ঔপনিবেশিক শাসন? কিন্তু অনেকেই আমাদের ধারণা করেন সমাজের যে মুঘলরাও ঔপনিবেশিক শক্তি। আর্য বলে যে জাতির কথা আমরা কল্পনা করি, সেটাও নাকি ঔপনিবেশিক শক্তি, এইটা অনেকের ধারণা আছে। তো তখন জিনিসটা গোলায় যায়, আর হয় না আলাপটা। কি উপনিবেশ এবং কি উপনিবেশ নয়, এইটা আমাদের প্রথমত বুঝতে হবে। উপনিবেশ হওয়ার শর্ত হচ্ছে একটা শাসক গোষ্ঠী যে হয় একটা অঞ্চল দখল করে সেখানে রাজনৈতিক ক্ষমতা কায়েম করবে এবং লুটপাট, শোষণ চালাবে, লুণ্ঠন করবে, এবং মেট্রোপলে, অর্থাৎ তাদের যে রাজধানী, তাদের যে রাষ্ট্র কেন্দ্র তাদের শাসনের, সেইখানে সেটা তারা নিয়ে যাবে। এইটা হচ্ছে এক নাম্বার, এক ধরনের উপনিবেশ আমরা চিনি জগতে। আর এক রকম উপনিবেশ আছে, যেটা হচ্ছে অন্য একটা অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করে স্থানীয় জনগোষ্ঠীকে উচ্ছেদ করে, গণহত্যা করে, সরায় দিয়ে বিস্থাপিত করে ওই জায়গাটা নিজের নিয়ে ফেলা, এবং ওদেরকে, ওই মানুষদেরকে আমার লুণ্ঠনের কাজে, আমার শোষণের কাজে ব্যবহার করা, ওই জমি সহ ওই সব কিছুকে। যেমন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, এখনকার ইউএসএ বা আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা বলি, এই সবই তাই। মোটা দাগে উপনিবেশ এই দুই রকম। আরো ভাগ করা যায়, দুইয়ের মিশ্র আছে, যেখানে কিছুটা মানে বসতি স্থাপন করা কেন্দ্রিক, আবার কিছুটা শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতা চর্চা কেন্দ্রিক। এই দুইয়ের মিশ্রণে কোথাও কোথাও আছে। তো আমাদের যেটা হয়েছে ব্রিটিশ শাসনে, আমরা মূলত প্রশাসনিক ভাবে আমরা অধীনস্থ হয়েছি, ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছি, তার সভরেন পাওয়ারের মধ্যে ঢুকছি আমরা। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে মেট্রোপল বলে, বা রাজধানী কেন্দ্রিক, বা মেট্রোপলের বাংলা কি বলা যায় সেটা, যেমন লন্ডন ছিল সেকালের কেন্দ্র, সাম্রাজ্যের কেন্দ্র, সেটা থেকে শাসনগুলো চলতেছে। আর একটা হচ্ছে বসতি কেন্দ্রিক বা সেটেলার কলোনিয়ালিজম বা সেটেলার উপনিবেশবাদ। এই মোটা থেকে দুই রকম উপনিবেশ। এটার শর্তগুলো কিন্তু ওই কয়টাই, যে আপনার সেটার মধ্যে লুণ্ঠনের সম্পর্ক থাকা লাগবে, সেখানে গণহত্যা, ডিসপ্লেসমেন্ট বা বিস্থাপনের সম্পর্ক থাকা লাগবে, এবং একটা নতুন রকম সভরেনিটি, সার্বভৌমত্ব কায়েম করার প্রসঙ্গ থাকা লাগবে।
এতগুলো শর্ত পূরণ হলে সেটাকে আমরা উপনিবেশ বলি। আচ্ছা, তো উপনিবেশ আমরা যে চিনি ব্রিটিশটা, ঠিক আছে, আমরা এ পর্যন্ত আলাপ করি, ব্রিটিশ ধরে আলাপ করি। আমরা যখন ব্রিটিশ বিরোধী সংগ্রাম করে জাতীয় হিসেবে রাষ্ট্র পাইলাম নতুন রকম, এইটার নাম হচ্ছে সহজ করে বললে রাজনৈতিক উপনিবেশ মুক্তি, পলিটিক্যাল ডিকলোনাইজেশন। কিরকম? এখন সার্বভৌম ক্ষমতা অর্থাৎ রাষ্ট্র শক্তি, রাষ্ট্র পরিচালনার শক্তিটা আমরা নিজেরা। এখন আর এম্পায়ারের অধীনে আমরা নাই, ব্রিটিশ এম্পায়ারের অধীনে আমরা নাই, জাতি রাষ্ট্র বানাইছি আমরা এখন নিজেদেরকে শাসন করি, যতটুকুই করি না কেন। এর নাম হচ্ছে রাজনৈতিক বিউপনিবেশন। কিন্তু এখনকার এইটা হচ্ছে পুরনো সোশিওলজি, পুরনো রাষ্ট্রবিজ্ঞান। এখনকার বিশেষ করে আমি যেই ধারায় চিন্তা করি, ডিকলোনিয়াল ধারা বা বি উপনিবেশী ধারার, এইখানে আমরা মনে করি যে এখানে উপনিবেশ শেষ হয়ে যায় না। তাহলে উপনিবেশ কি? উপনিবেশ আসলে কি করে? উপনিবেশ কেবলই লুণ্ঠন করে না, উপনিবেশ কেবলই গণহত্যা করে না, উপনিবেশ কেবলই নতুন সভরেন্টি কায়েম করে না। উপনিবেশ একই সঙ্গে একটা অঞ্চলের জনগোষ্ঠীর চিন্তা, জ্ঞানের প্রক্রিয়া, সংবেদনশীলতা, তার মানে যা কিছু আছে একটা মানুষের শরীর এবং তার যাবতীয় পরিবেশ প্রতিবেশ সহ সামগ্রিক অবস্থার একটা বিপুল রূপান্তর, পরিবর্তন ঘটায়, কাঠামোগত এবং আরো অন্যান্য সব রকমের। এইটা যেটা ঘটায়, এইটা যা থেকে যাচ্ছে, যেটা ওই রাজনৈতিক স্বাধীনতার পরেও থেকে যায়, বহমান থাকে, ওটা হচ্ছে ঔপনিবেশিকতা। ইংরেজিটাকে আমরা বলি কলোনিয়ালিটি, ঔপনিবেশিকতা। এই ঔপনিবেশিকতা জিনিসটা থেকে যায়। শাসক বিদায় হয়েছে, ক্লাইভ আর রুল করে না ইন্ডিয়া, কিন্তু জ্ঞানগতভাবে আমরা উপনিবেশিত বহুমাত্রায় আছি, চিন্তাগতভাবে আমরা বহুভাবে উপনিবেশিত আছি, সাংস্কৃতিকভাবে, জীবনের আয়োজনগতভাবে, সামাজিক কাঠামোগতভাবে, সকলভাবেই আমরা অনেক বেশি উপনিবেশিত আছি। এই যে চিন্তায়, জ্ঞানে, ভাবে, কল্পনায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনীতিতে, সমাজের গঠনে, রাষ্ট্র প্রকল্পের মধ্যে, রাষ্ট্রের গঠনের মধ্যে যে ঔপনিবেশিকতা থেকে গেল, এইটা থেকে মুক্ত হওয়ার সংগ্রামের নাম হচ্ছে বিউপনিবেশায়ন। এখানেই সম্পর্ক যে সাম্য যদি আমরা চাই দুনিয়ায়, এটা কি বি উপনিবেশন করা ছাড়া সম্ভব? ভাববেন আপনারা, যদি আমরা দুনিয়ায় সাম্য চাই, সাম্য চাওয়ার অর্থ কি তাহলে? আমরা জানি বামপন্থীদেরকে সাম্যবাদী বলা হয়, তাই না? তো এরা কি চায়? এরা চায়, বা আমরা চাই অনেকেই, আমি তো চাই, পুঁজিবাদ, পুরুষতন্ত্র, বর্ণবাদ, লিঙ্গ বৈষম্য, পরিচয় ভিত্তিক বৈষম্য এবং জুলুম যতভাবে হচ্ছে, এর সব কিছু থেকে মুক্তি। এখন এই যে দুনিয়ায় আমরা যে ব্যবস্থাটা দেখতে পাচ্ছি, পুঁজিবাদ, পুরুষতন্ত্র, বর্ণবাদ, যা কিছু দেখতে পাচ্ছি, এই সব কিছুর যে নতুন একটা পর্বের মধ্যে আমরা আছি, যেমন পুরুষতন্ত্র, এইটা কিন্তু উপনিবেশের আগেও দুনিয়াতে ছিল না? ছিল তো। পুঁজিবাদ ঘটলো, নতুন একটা ব্যবস্থার মধ্যে দুনিয়া অর্থনীতির এবং রাজনৈতিক ব্যবস্থা ঢুকলো, সেটা মূলত এই ঔপনিবেশিক কালে। এই সময়ে আমরা নতুন এরকম একটা অবস্থার মধ্যে ঢুকলাম, যেখানে অর্থনৈতিকভাবে আমরা পুঁজিবাদী, সাংস্কৃতিকভাবে আমরা ঔপনিবেশিক, বর্ণবাদী, পুরুষতান্ত্রিক সহ নানাভাবে আমরা একটা ব্যবস্থার মধ্যে ঢুকলাম। এই অবস্থা থেকে মুক্তির আকাঙ্ক্ষাকেই আপনি বলতে পারেন সাম্যবাদ। কারণ এইবার আমরা পুঁজিবাদী শোষণ চাই না, পুঁজিবাদী বৈষম্য চাই না, এইবার আমরা পুরুষতান্ত্রিক বৈষম্য চাই না, এইবার আমরা বর্ণবাদী বৈষম্য চাই না। এই গেল একটা দিক। আপনাদেরকে আমি একটা সাল উল্লেখ করি আলাপের সুবিধার জন্য। এই লম্বা করে ফেলতেছি নাকি? আপনারা তো সবাই কলম্বাসের নাম শুনছেন, ক্রিস্টোফার কলম্বাস।
তো সে যখন এই যে সোকল্ড কথিত আমেরিকা আবিষ্কার করে, সালটা কত মনে আছে আপনাদের? 1492। এই সময় রেখাটা মনে রাখেন, এটা খুবই রূপক অর্থে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে 500 বছরের গল্প, এটা 500 এর সেদিক আর কি। এই যে 500 বছরের দুনিয়া, এটাকে আমরা অনেক ডিকলোনিয়াল থিওরিস্ট বা বি উপনিষদ থেকে আমরা বলি যে একটা কি বলে এটাকে, যে কলম্বিয়ান এজ, কলম্বিয়ান মডার্নিটি, কলম্বাসের কালে ঘটা যে আধুনিকতার সঙ্গে উপনিষদ কি সম্পর্কে আমি পরে আসতেছি। তো এই যে 500 বছরের মধ্যে আমরা দুনিয়াতে এই রকম একটা নতুন অবস্থার মধ্যে ঢুকছি। এই অবস্থার মধ্যে মূলত আমরা নতুন করে সাম্যের প্রশ্নে একটা সারা দুনিয়ার ইতিহাসের জায়গা থেকে দেখলে সাম্যের ভাবনায় নতুন জায়গায় ঢুকলাম আমরা। কেন আমি বললাম বি উপনিবেশের আলাপ আছে সাম্যের সঙ্গে? কারণ সাম্যের আকাঙ্ক্ষা কি কলম্বাসের আমল থেকে শুরু হয়েছে? না তো, এখানেই আলাপটা। সাম্যের আকাঙ্ক্ষা মানুষের কি বোঝায় তা দিয়ে? মানুষের মর্যাদার আকাঙ্ক্ষা, মানুষের যত্নের আকাঙ্ক্ষা। অধিকারের আলাপ কিন্তু অনেক পরে আসছে। অধিকার কিন্তু মূলত 300 বছরের 400 বছরের আইডিয়া। মানুষের সব সম্মান, মর্যাদা, যত্ন, প্রেম, ভালোবাসা, এইটা পাওয়া, এবং এটা থেকে কেউ বঞ্চিত হবে না, সমাজগতভাবে, ব্যক্তিগতভাবে। এই হচ্ছে সাম্যের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা কবে ছিল না ইতিহাসে? আমাকে দেখাতে পারেন? আপনারা কি জানেন যে এখানে যতগুলা সাংস্কৃতিক আন্দোলন বলি না এখন আমরা, বা আধ্যাত্মিক আন্দোলন, প্রত্যেকের লক্ষ্য কি ছিল? সাম্য। আপনি লালন ফকির বলেন, কবির বলেন, চৈতন্য বলেন, সতীমা বলেন, সাম্যের আকাঙ্ক্ষা সবার। তন্ত্র বলে যে আইডিয়াটা আপনাদের অনেকে চেনা, না? তন্ত্রে কি ঘটতো? ঘটনাটা কি ঘটতো বলতে অনেক কিছু ঘটতো, কিন্তু তন্ত্রের বৈপ্লবিক একটা চরিত্র ছিল, একটা সাম্যবাদী চরিত্র ছিল। কি সেটা? এখানে নারী, পুরুষ, হিজড়া, লিঙ্গ নির্বিশেষে, বেশ্যা থেকে শুরু করে সকল রকম মানুষ, মুচি চামার, তারা প্রত্যেকে শুধুমাত্র ওই সাধনায় অধিকার ছিল তাই না, তারা গুরু হতে পারতেন। বেশ্যা গুরু হতে পারতেন, চামার মুচি গুরু হতে পারতেন। এটা একটা সামাজিক বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব। এসবের কিন্তু ধারাবাহিকতা লালন ফকির, চৈতন্য, যা যা বললি আমরা। ফলে সাম্যের আকাঙ্ক্ষা, সাম্যের সংগ্রাম, এটা কিন্তু এই 500 বছরের গল্প না আমাদের, এটা মনে রাখতে হবে। এবার আমি এই 500 বছরের গল্প আবার আসতেছি। এখন আমরা যে উপনিবেশের মধ্যে ঢুকলাম, এই উপনিবেশের ক্ষেত্রে দুনিয়ায় উপনিবেশ চলার জন্য, ঔপনিবেশিক শাসন বহাল রাখার জন্য, ঔপনিবেশিক শাসকদের, এম্পায়ারের, সাম্রাজ্যের যারা চিন্তক, দার্শনিক, শিল্পী, সাহিত্যিক, তাদের বিরাট একটা অংশ মূলত একটা চিন্তা কাঠামো দিয়ে এম্পায়ারকে, সাম্রাজ্যকে, উপনিবেশকে, ঔপনিবেশিক শাসনকে বৈধতা দিতেন। তার নাম কি? তার নাম বর্ণবাদ। এই যে বর্ণবাদ, সেটা কিন্তু শুধু একটা গায়ের রঙের আলাপ নয়, এটা গায়ের রঙের আলাপ না। বর্ণবাদ একটা সামাজিক বর্গ, রাজনৈতিক ব্যবস্থা। এইটা মূলত গড়ে উঠছে ঔপনিবেশিক শাসন প্রক্রিয়ার সঙ্গে। এর আগে ইউরোপে এক ধরনের, আমাদের যেমন এই অঞ্চলে বর্ণ, মানে কি বলে, বর্ণ প্রথা বলে ব্যাপার আছে, আশরাফ আশরাফ আছে, ইউরোপে সেটা ছিল। কিন্তু বর্ণবাদ মানুষকে তার গায়ের রং ধরে তাকে ইতর জ্ঞান করা যায়, এবং তাকে এক্সপ্লয়টেশন বা শোষণের কাজে লাগানো যায়, তাকে দাস বানানো যায়, বানায় তাকে সিস্টেমেটিক্যালি তাকে জুলুমের মধ্যে রেখে এই কলোনি চালায় যেতে হবে। এইটার নৈতিক বৈধতা আসছে মূলত এই বর্ণবাদী দার্শনিকদের চিন্তার মাধ্যমে। এই বর্ণবাদী চিন্তার ধারার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা, মানে আমি বলি আপনাকে, লক্ষণ বলি। একটা হচ্ছে, আপনারা অনেকে শুনছেন, আমি বলছি না এরা সবাই সর্বাংশে পাপী, তা বলবো না।
আমি চিন্তার ধরনটা বলতেছি। যেমন আপনারা, আমি কান্ট হেগেল রুশো আলাপে মানে কান্ট রুশোর আলাপে যাচ্ছি না। আমি সবচেয়ে জনপ্রিয় এবং দুনিয়ায় খুবই গুরুত্বপূর্ণ প্রভাবশালী দার্শনিক, যার চিন্তা দ্বারা কার্ল মার্কস স্বয়ং প্রভাবিত, সেই হেগেলের নাম বলতেছি আমি। হেগেল কি মনে করতেন? হেগেল মনে করতেন আফ্রিকার মানুষরা মূলত তারা একটা প্রকৃতি দশায় আছে। তারা শরীর মাত্র বলতে সংবেদনশীল শরীর মাত্র, তারা মানুষ পর্যায়ে পৌঁছায় নাই। তারা চিন্তা করতে সক্ষম না, তারা ইতিহাসের মধ্যে ঢোকে নাই। এশিয়ার এই অংশে তারা একটু মাঝামাঝি অবস্থা। আর ইউরোপ, বিশেষ করে জার্মানি, তারা হচ্ছে স্পিরিট, হেগেলের শব্দে স্পিরিট, সেই স্পিরিটের মূর্ত রূপ। চৈতন্য, জ্ঞান, মনুষ্যত্ব যা কিছু বলি আমরা, তার মূর্ত রূপ হচ্ছে ইউরোপ, বিশেষ করে জার্মানি। এই যে চিন্তার ধরন, মানে হচ্ছে সভ্যতা বলে কিছু নাই আমাদের। আফ্রিকার সভ্যতা নাই, এশিয়ার সভ্যতা নাই, সভ্যতা আছে কার? ইউরোপের। এই যে ইউরোপের সভ্যতাবাদী চিন্তা, এই চিন্তাটা পরবর্তীকালের বিরাট অংশ মার্কসিস্ট বিপ্লবীদেরকেও আচ্ছন্ন করে রাখছিল। কোন কোন ক্ষেত্রে, আপনারা আমাকে পরে গালি দিয়েন, কোন কোন ক্ষেত্রে কার্ল মার্কসের মধ্যেও এই চিন্তার ছায়া এবং ছোঁয়া ছিল, বিশেষ করে তরুণ মার্কসের মধ্যে। এর মানে কি এই যে আমি মার্কসকে ছেড়ে দিয়ে কথা বলবো তা বলতেছি না, মানে মার্কসকে আমি ছেড়ে দিলাম, আমার লাগবে না মার্কস, তা আমি বলতেছি না। আমি যে বর্ণবাদী চিন্তার প্রভাব এত গভীর এবং ব্যাপক ছিল ইতিহাসে বিরাট একটা সময় জুড়ে, যে যারা সমাজতন্ত্র, সাম্যবাদ, কমিউনিজম আলাপ করতেছেন ইউরোপে, তখন তারাও এই যে বর্ণবাদী চিন্তা, যে সভ্যতা, আফ্রিকা মানুষ সভ্য না, অসভ্য, বর্বর, জন্তু সম, গাছপালা সম, ভেজিটেবলের মতন চিন্তা করা হচ্ছে, এবং ইতিহাসের মধ্যে তারা প্রবেশ করে নাই। এই যে দেখার ভঙ্গি, এই ভঙ্গিটাই মূলত ইউরোপকে কলোনি টিকায় রাখতে, কলোনি টিকায় রাখা না, কলোনি চালায় যাওয়ার নৈতিক বৈধতা দিচ্ছে। আপনারা সিভিলাইজিং মিশনের কথা শুনছেন। ইউরোপ দুনিয়াকে সভ্য করতে পেরেছে, আমাদেরকে সভ্য করতে আসছিল ওরা। আফ্রিকাকে ওরা সভ্য করবে, ল্যাটিন আমেরিকাকে ওরা সভ্য করবে। এই যে প্রকল্প নিয়ে নামলো, এটা মূলত কি জিনিস? এটা হচ্ছে এইরকম একটা বর্ণবাদী চিন্তা কাঠামোর মধ্যে থেকে মানুষকে তাদের শাসনের উপযোগী বানানোর প্রকল্প। আপনারা ক্লাইভের জমানাতে সেটা শুনছেন, ম্যাকলের জমানাতে সেটা শুনছেন, লর্ড ম্যাকলে, যার এই যে ব্রিটিশ ভারতবর্ষের যে শিক্ষার পলিসি দিল, যে তার মানে হচ্ছে ইউরোপীয় বর্ণবাদী চিন্তা কাঠামোর মধ্যে মানুষ হিসেবে আমরা হয়ে উঠব শিক্ষার মাধ্যমে, নতুন শিক্ষা, যেটা বর্ণবাদী শিক্ষা। এইরকম একটা জ্ঞান ব্যবস্থা, জ্ঞান প্রকল্পের বাইরে আমাদের একটা পর্যায় পর্যন্ত সমাজে দুনিয়ার সাম্যবাদী আন্দোলন, মার্কসিস্ট আন্দোলনও বিরাট একটা সময় পর্যন্ত এই ব্যাপারের মধ্যে আচ্ছন্ন ছিল। এখনো খালি আমাদের দেশ বলে না, দুনিয়ার বিরাট একটা অংশেও এখনো পর্যন্ত এইভাবেই আসলে ইতিহাসকে দেখা হয়, বোঝা হয় মার্কসিস্টদের মধ্যে, বামপন্থীদের মধ্যে। কি সেটা? সভ্যতার এই যে একটাকে বলে একরৈখিক, সরল রৈখিক ধারা। কি? এই যে আফ্রিকা, এশিয়া থেকে সভ্যতা নাই, সভ্যতার এই যে গ্রাফটা, এটা মূলত ইউরোপে উঠলো। ইউরোপ হচ্ছে পিক, আমরা সবাই তলায়। ইতিহাসে এই রাস্তা ধরেই আমাদের সবাইকে আগাইতে হবে। এই যে আইডিয়া অফ মানে একটা সভ্যতার রেখা ধরে আমাদের আগাইতে হবে, এই প্রকল্পের মধ্য থেকে বাকি দুনিয়ার অর্থাৎ বর্ণবাদী চিন্তকদের বাইরেও বাকি দুনিয়ার চিন্তকরা, বিপ্লবীরা এই চিন্তার ফ্রেমওয়ার্কের বাইরে বেরোতে দীর্ঘ সময় লাগতেছে, এখনো শেষ হয় নাই। আমাদের মার্কসিস্ট কাণ্ডজ্ঞান কিন্তু এটাই বলে। আমরা পরে বিতর্ক করবো মার্কসিস্টরা কি বলে, আমার একটা ম্যাপিং আছে, তো বিতর্কটা পরে করবো। মার্কসিস্ট বহু রকম দুনিয়ায়, মার্কসিস্ট দুনিয়ায় অন্তত 500 রকম। আমরা এই বিতর্কে পরে যাচ্ছি।
তো মূলত আমাদের কাণ্ডজ্ঞানটা এখনো এরকম যে আমরা একটা হিস্ট্রির গ্রাফের মধ্যে আছি, সেই গ্রাফের এই তলা থেকে আমরা উপরের দিকে যাব। এই যে আইডিয়া অফ হিস্ট্রি, ইতিহাস দেখার এই যে পদ্ধতি, জগৎ দেখার যে পদ্ধতি, এই পদ্ধতিটা মূলত আমাদের এতকালের প্রগতির যে আইডিয়া, এইটা হচ্ছে প্রগতি। কি আমরা সভ্যতা থেকে মানে বর্বরতা থেকে সভ্যতায় পৌঁছাবো। আর সভ্যতা দেখতে কেমন হয়? ইউরোপের মতন হয়, প্যারিসের মতন হয়, লন্ডনের মতো হয়, নিউ ইয়র্কের মতো হয়। এখনো আমরা সকাল বিকাল লস এঞ্জেলেস জানাতে চাই না, নিজের পক্ষে মালয়েশিয়া। এই যে আমাদের চাওয়ার ধরন, এটা হচ্ছে সেই চিন্তার মডেল থেকে আসা, ঔপনিবেশিক মডেল থেকে আসা। যাই হোক, এই চিন্তাটা আমাদের পরবর্তীকালের সাম্যবাদী রাজনৈতিক প্রকল্পের মধ্যে গভীরভাবে প্রভাব রাখছে। আপনারা বিপ্লবের স্তর সম্পর্কিত ডিবেটগুলোর সঙ্গে পরিচিত, মার্কসিস্টরা এই রুমে যারা আছেন, গণতান্ত্রিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, সাম্যবাদ, এই মোটামুটি আইডিয়াগুলাও ওই হিস্ট্রির সভ্যতার এই গ্রাফ মডেল ধরেই কল্পনা করা। এবং এইগুলো নিয়ে বড় বড় ডিবেট আছে, যেমন ধরো যে ওই যে, এবং এগুলা কিন্তু বিশেষ করে এই যে আমি পরে বলবো যে মার্কসের নিজের চিন্তার মধ্যে কত রকম ভাবে পরিবর্তন হয়েছে, সেটা শুনলেই আর আমাকে আপনারা রেহাই দেবেন আর কি। আপনাকে সম্মান জানাই বলছি যে আমি কথাটা শেষ করি। তো এখন এই যে মার্কসিস্ট যত রকম সংগ্রাম গড়ে উঠছে ইউরোপে, ল্যাটিন আমেরিকায়, আফ্রিকায়, এশিয়ায়, তার এই পুরো সময়টা জুড়ে নানান ট্র্যাডিশন এবং ধারার মধ্যেও ডমিনেন্ট ধারা হচ্ছে, প্রভাবশালী ধারা হচ্ছে ইতিহাসের এই দেখার পদ্ধতিটা, যে আমাদেরকে ফিউডালিজম আছে, এখন আমরা বিপ্লব করব, ক্যাপিটালিজম করব, তারপর আমরা রাষ্ট্র উচ্ছেদ হবে, সমাজতন্ত্র হবে, সাম্যবাদ হবে। এই যে এটাকে বলে স্টেজিজম, পর্যায়বাদ, পর্ববাদ। এই স্টেজিজম এবং এই যে ট্রানজিশনের মডেল, এই মডেলটা পরবর্তীকালে বহু মার্কসিস্ট পলিটিক্সের মধ্যে, বিতর্কের মধ্যে, বাহাসের মধ্যে এখনো চলমান। এবং আমি একটা ভিন্ন মার্কসিস্ট ট্রেডিশনের খবর আপনাদেরকে দিব, যেখানে এই বিতর্কগুলো সম্পূর্ণ অন্যভাবে দেখা হচ্ছে। কিন্তু আমি এবার আরো 2-3টা অন্য প্রসঙ্গ বলে রাখি। যেমন এই যে আমরা যে সভ্যতাবাদী মডেল চিন্তা দেখলাম আমরা বর্ণবাদী চিন্তার মধ্যে, এই মডেলটা থেকে এই মডেলটা মূলত তার পেছনে যে জ্ঞানতাত্ত্বিক প্রকল্পটা কাজ করে, ব্যবস্থাটা কাজ করে, সেইটাকে আমরা চিনি একটা বিশেষ নাম দিয়ে, যার নাম হচ্ছে আলোকায়ন বা এনলাইটেনমেন্ট। এই এনলাইটেনমেন্ট সব খারাপ, সব ভালো আমি তা বলতেছি না, কিন্তু এই এনলাইটেনমেন্টের মধ্যে এমন কিছু মানে চিন্তার ধরন ছিল, জ্ঞানতাত্ত্বিক ধরন ছিল, যেটা পরবর্তীকালে আমাদের দুনিয়ার সকল অঞ্চলের সাম্যবাদী আন্দোলনের মধ্যে প্রভাব ফেলছে। কিছু যেমন ধরা যাক যে অ্যাপ্রোচের কথা বলি, যেমন রিজন বা যুক্তিবুদ্ধি, যেটাকে ইংরেজি বলে রিজন। এই যুক্তিবুদ্ধি জগৎকে আসলে দেখার জন্য, বোঝার জন্য, ব্যাখ্যা করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য যুক্তি বা রিজন এটাই একমাত্র পদ্ধতি। এবং যেমন ধর যে বেশ কিছু আপনার কি বলা যায় যে মানুষ একটা কোট অ্যান্ড কোট একটা বিশেষ একটা ধরনের যুক্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে জগৎকে বুঝতে পারে বা কম্প্রিহেন্ড করতে পারে এবং সেই জায়গা থেকে নিয়ন্ত্রণও করতে পারে। মূলত জগৎকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া হিসেবে একটা নতুন জ্ঞানতাত্ত্বিক প্রকল্প আবির্ভূত হয়েছে, যেটা গভীরভাবে এই ঔপনিবেশিক শাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটা জ্ঞান প্রক্রিয়া, যেখানে ওই যে নেচারকে কন্ট্রোল করতে হবে। এই আলাপের মধ্যে জগৎ ঢুকলো। এখন প্রকৃতিকে কন্ট্রোল করতে হবে, প্রকৃতি যেন আমার বাইরের জিনিস, তাকে আমি এবার নিয়ন্ত্রণ করব। এই যে ধারণাটা মূলত ঔপনিবেশিক আমলে শুরু হইল, এবং সেই ঔপনিবেশিক আমল যে শুরু হইলো তার একটা জ্ঞানতাত্ত্বিক পরিকাঠামো তৈরি করতেছে এই এনলাইটেনমেন্টের আন্দোলনের একটা বড় চিন্তার ধারা, যেখানে চিন্তা করা হচ্ছে যে যুক্তি বনাম আবেগ, আলো বনাম অন্ধকার, নারী বনাম পুরুষ, সভ্যতা বনাম বর্বরতা, কালো বনাম সাদা, বস্তু বনাম ভাব, পূব বনাম পশ্চিম,
বিজ্ঞান বনাম ধর্ম, আরো বহু রকম, অর্থাৎ এটাকে বলে জোর বিপরীত বা বাইনারি। এখন এই জোর বিপরীত বা বাইনারি গুলা সবসময় ভালো সবসময় খারাপ আমি তা বলতেছি না, জগৎ বোঝে না, অনেক ক্ষেত্রেই কাজে লাগে আমাদের, কিন্তু এইটাকে যখন আমরা জোরপূর্বক চাপায় দিলাম, আমি যেটা বলে জোর 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 বিপরীত একটা জুলুমশাহী ব্যবহার, যেটা মূলত কলোনাইজাররা করলো দুনিয়ায়, এবং আমরা সেটাকে আত্মস্থ করে নিলাম। আমরা এখনো দুনিয়াকে এই বাইনারি দিয়ে মোটামুটি ভাবে বুঝি, সভ্যতা বর্বরতা, আলো অন্ধকার, আলো ভালো অন্ধকার খারাপ, সভ্যতা হচ্ছে ইউরোপ, বাকি দিন হচ্ছে অসভ্য, নারী ছোট পুরুষ বড়, ইত্যাদি ইত্যাদি, আবেগ বনাম যুক্তি। এই যে জোর বিপরীত ধরনটা, এইটা এই মডেল দিয়ে দুনিয়া সাজানোর প্রক্রিয়ার নাম হচ্ছে ঔপনিবেশিক আধুনিকতা। একটা সমাজের আধুনিকায়ন কি জিনিস, আধুনিকতা কি, তাহলে আধুনিকতা কিন্তু আমি বললাম যে এটাকে আমি গুণ যুক্ত করছি, কি ঔপনিবেশিকতা যুক্ত করছি। পিওর বিশুদ্ধ ইউনিভার্সাল সার্বজনীন কোনো আধুনিকতা নাই। আমরা যে আধুনিকতার গল্প এখন শুনি দুনিয়ায় দেখি, এটা হচ্ছে আধুনিকতা। উচার দালান, বড় বৈজ্ঞানিক আবিষ্কার, ইন্টারনেট থেকে শুরু করে যা কিছু, এগুলোকে আমরা তো আধুনিকতার মেটাফোর আকারে বা রূপকার আকারে দেখি। তো এই সকল সমাজ এইরকম একটা আধুনিক সমাজ হয়ে উঠবে ইউরোপের মডেলে, প্যারিসের মডেলে। এইটা হচ্ছে আমাদের এক সময়ের প্রগতিবাদী চিন্তার সবচেয়ে প্রভাবশালী ধরন। সারা দুনিয়া ওরকম আধুনিক হয়ে উঠবে ইউরোপের মতো। ইউরোপ হচ্ছে আমাদের দুনিয়ার মঞ্জিলে মাকসুদ, সভ্যতার মডেল। এই মডেলে আমরা সজ্জিত হব। এই আকাঙ্ক্ষাও বিরাট একটা অংশ মার্কসিস্ট সাম্যবাদী আন্দোলনের জ্ঞানকাণ্ডের সাধারণ প্রবণতা হিসেবে এখনো বিপুল অংশের মধ্যে প্রভাবশালীভাবে উপস্থিত। কিন্তু দুনিয়া কি এইভাবে মডার্নাইজড হচ্ছে? সোশিওলজিক্যাল বা সমাজতাত্ত্বিক প্রশ্ন। আমার সঙ্গে আপনাদের একমত হওয়ার দরকার নাই। আপনারা ভাববেন দুনিয়া কি ওই মডেলে, যেই মডেলে সেকালের কলোনাইজাররা ভাবছে, পরবর্তীকালের শিল্প বিপ্লবের উদ্যোক্তারা ভাবছে, পরবর্তীকালের এমনকি ন্যাশনালিস্ট লিডাররা, জাতীয়তাবাদী নেতারা ভাবছে যে আমরা ওরকম আধুনিক হয়ে উঠবো, সেই মাত্রায় আধুনিক হওয়া যাচ্ছে কি? সেই পথের অভিজ্ঞতা আমাদের কি? এবং ওই রকম আধুনিক আমাদের হয়ে উঠতে হবে কেন? ওটা কি আদৌ হওয়া সম্ভব? তাত্ত্বিকভাবে, সামাজিক, সাংস্কৃতিকভাবে, ঐতিহাসিকভাবেই ওই আধুনিকতার গন্তব্যে সকল সমাজ আদৌ পৌঁছতে পারে কিনা বড় গভীর দার্শনিক প্রশ্ন। এবং সেটা পৌঁছানোর জন্য কি পরিমাণ ভায়োলেন্স, জুলুম, সহিংসতা দুনিয়াতে করতে হয়েছে এবং হবে আগামীতে, এটা সমাজতাত্ত্বিক, রাজনৈতিক, দার্শনিক, জ্ঞানতাত্ত্বিক প্রশ্ন। ভাববেন আপনারা। এবং একই সঙ্গে এই সভ্যতাবাদী মডেলে পশ্চিমা ঔপনিবেশিক আধুনিকতা, বর্ণবাদী আধুনিকতা, মূলত এটা বর্ণবাদ, যেটা আমি জোর বিপরীত বললাম, এটা মূলত বর্ণবাদের জ্ঞানতাত্ত্বিক চেহারা এটা। এবং বর্ণবাদ কি? একজন গুরুত্বপূর্ণ দার্শনিক আছেন ক্যারি উলফ, উনি বলেন যে বর্ণবাদ হচ্ছে যে উপনিবেশ যেই স্বরে কথা বলে, ওটা হচ্ছে বর্ণবাদ, যেটা আমি দেখালাম ভেঙে ভেঙে। এই মডেলে দুনিয়ার সাম্যবাদী বিপ্লবীরাও অনেকে ভাবতেন, লিবারাল, গণতন্ত্রকামী, জাতীয়তাবাদী, আরো বহু রকম মানুষ ভাবতেন, প্রগতিবাদীরা, যে দুনিয়ায় এই যে সোকল্ড রিলিজিয়ন, স্পিরিচুয়ালিটি, সোকল্ড বলতেছি, কথিত ধর্ম, আধ্যাত্মিকতা ইত্যাদি ইত্যাদি, এইগুলো থেকে মানুষ মুক্ত হবে। এটা কিন্তু এনলাইটমেন্টের একটা আইডিয়া, যেহেতু যুক্তি জগৎ শাসন করবে, আর যুক্তি বনাম হচ্ছে আধ্যাত্মিকতা, যেন যুক্তি আর আধ্যাত্মিকতা আলাদা জিনিস। তো ওই যে বিভাজনমূলক চিন্তা পদ্ধতি, ওটা যদি তারা এটাও ভাবতেন, যারা মডার্নাইজেশন থিওরি বা আধুনিকায়ন থিওরির লোকজন, প্রবক্তা, যে দুনিয়া আধুনিক হয়ে উঠবে সবাই একই মডেলে, ইউরোপের মডেলে, তারা এটাও ভাবতেন যে দুনিয়া এই যে একটা মানুষ আবেগ এবং আধ্যাত্মিকতার ধরন থেকে মুক্ত হয়ে বৈজ্ঞানিক, যুক্তিভিত্তিক জগৎ সংসার চিন্তা করবে এবং দুনিয়াবি ব্যাপার স্যাপার ওইভাবে ডিল করবে, ওইভাবে চালাবে, ওইভাবে গঠন করবে, যেখানে পশ্চিমা বর্ণবাদী ঔপনিবেশিক সংজ্ঞার যে ধর্ম বা রিলিজিয়ান বা স্পিরিচুয়ালিটি,
সেটার আর কোনো ভূমিকা থাকবে না। বাস্তবে দুনিয়া কি তা ঘটছে? এই 2026 সালের আজকে 3 তারিখ উল্টাভাবে দুনিয়ায় ধর্ম আধ্যাত্মিকতা নতুন রকম নাম নিয়ে নতুন রকম রাজনীতি সহ দুনিয়ায় বড় আকারে হাজির হয়েছে, যেটাকে আমি বলি পরিচয়বাদী রাজনীতি। ধর্মের নামে পরিচয়বাদী রাজনীতি। তার থেকে আপনি ধর্মকে আলাদা করবেন কিভাবে? আর দুনিয়া ওই থেকে সেকুলার হইতে পারে কিনা? তাহলে সেকুলারিজম কি আসলে? এই যে সেকুলারিজমের কথা বলা হইল, এইটা তাহলে আসলে কি? এটার মধ্যে কিছু জ্ঞানতাত্ত্বিক গভীরভাবে ঔপনিবেশিক বর্ণবাদী সংকট আছে। কিন্তু আমাদের সাধারণভাবে, আমি কিন্তু গড়ে বলতেছি, বিশেষ তো বিশেষই সাধারণভাবে আমাদের সারা দুনিয়ায় এতকাল ডমিনেন্ট প্রভাবশালী বামপন্থী চিন্তাধারা মার্কসিস্ট বিপ্লবী সংগঠন, তাদের একটা একটা গড় প্রবণতা ছিল এইভাবে দেখায় যে দুনিয়া সেকুলারাইজড হবে এই অর্থে। আচ্ছা, সেকুলারিজম মানে কিন্তু ধর্মনিরপেক্ষতা না। হ্যাঁ, এই বাংলা আমি গ্রহণ করি না, আলোচনার সাথে আমরা ব্যবহার করি বটে, কিন্তু সেকুলারিজম বলতে আমি বুঝাচ্ছি যে একটা এমন একটা চিন্তা পদ্ধতি, যেই চিন্তা পদ্ধতি দিয়ে দুনিয়াকে একটা বিশেষ অ্যাপ্রোচে, বিশেষ মনোভঙ্গিতে, বিশেষ বিশ্ববিখ্যাত থেকে দেখা হচ্ছে, যেখানে আমরা মনে করতে পারি যে জগতে সবকিছুকে একটা বিশেষ রকম যুক্তি পদ্ধতি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে। আর কোন রকম যুক্তি পদ্ধতি, আর কোন রকম জগৎ করা বলতে এটাকে আমি একটা বাংলা করছি ইংরেজি শব্দের ওয়ার্ল্ড মেকিং আর কি, বা ওয়ার্ল্ডিং, সেইটা আর কোনোভাবে করা যায় না। জগৎ করা, জগৎ পরিচালনা করা, জগতে থাকা, এটার বিশেষ পদ্ধতি হইতে হবে, এবং সেই পদ্ধতিটাই সবচেয়ে গ্রহণযোগ্য, যেটা কিনা বৈজ্ঞানিক হবে, যেটা কিনা আধুনিক হবে। এই অর্থে আমি সেকুলারিজম বলতেছি। এইটা আসলে দুনিয়াতে আর কাজ করতেছে না। কেন করতেছে না? এটা আরেকটা বড় সমাজতাত্ত্বিক প্রশ্ন। এবং এইসব প্রশ্ন যদি আমরা মোকাবেলা না করতে পারি, কারণ এগুলো মূলত শেষ পর্যন্ত কি সংস্কৃতি প্রশ্ন। ধর্ম কাকে বলে, সংস্কৃতি কি, দিন কি, ইসলাম কি, নীতি কি, এগুলো আমাদের বুঝতে হবে নতুন করে। কারণ এ যাবৎকাল আমরা যেই ভাবে ধর্মকে বুঝে আসছি, আধ্যাত্মিকতা বুঝে আসছি, রিলিজিয়নকে বুঝে আসছি, তা মূলত ঔপনিবেশিক বর্ণবাদী সমাজতত্ত্ব এবং নৃবিজ্ঞান দ্বারা গঠিত একটা ধারণা, যার থেকে আমরা ধর্মের সংজ্ঞা গ্রহণ করছি। সেইটা দুনিয়াতে আর এক ধরনের যন্ত্রণা সৃষ্টি করছে, আর এক ধরনের সংকট তৈরি করছে। এইসব প্রশ্ন মোকাবেলা করা ছাড়া আমাদের পক্ষে নতুন করে আর এক ধরনের সাম্যের কল্পনা করা খুব কঠিন। এবং এই যে পুরো জিনিসটা, যেভাবে আমি দেখাচ্ছি যে ঔপনিবেশিক বর্ণবাদী চিন্তা আমাদের চিন্তাকে সমাজতান্ত্রিক, মার্কসিস্ট, সাম্যবাদী বিপ্লবের আকাঙ্ক্ষাকেও সজ্জিত করে রাখছে, ছায়া ফেলে রাখছে। সেইটাতে আটকে থেকে আমরা আরো একটা সংকট বুঝতে পারবো না। যে এ কালের, আমি অন্যভাবে জিনিসটাকে বলি, যে আমরা যে পুঁজিবাদের গল্প শুনি, এই পুঁজিবাদটা আসলে উৎপত্তিটা কি? এটা কি অরিজিন ইউরোপে? এটা কি ইউরোপেই জন্ম হইল, ব্রিস্টলে জন্ম হইল, লন্ডনে জন্ম হইল, নাকি এটা একটা বিশ্ব ঐতিহাসিক প্রক্রিয়া যার নাম হচ্ছে উপনিবেশবাদ? এবং যদি আমরা পুঁজিবাদের ইতিহাস থেকে এটাকে যে উপনিবেশ বাদ দিয়ে দিই, বর্ণবাদকে বাদ দিয়ে দিই, তাহলে পুঁজিবাদ আর ঘটে কিনা জগতে? যে কারণে একটা বড় সোশিয়োলজিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে বোঝার জন্য যে পুঁজিবাদের উৎস সম্পর্কিত আমাদের ধারণাটা কি সেটা বোঝা। একই সঙ্গে আধুনিকতার উৎস সম্পর্কিত ধারণা। আমরা মনে করি যে আধুনিকতার উৎস হচ্ছে ইউরোপ, আমরা মনে করি যে পুঁজিবাদের উৎস হচ্ছে ইউরোপ। এগুলো হচ্ছে একটা বড় চিত্রকে না দেখে ছোট্ট একটা জায়গায় আলো ফেলা বা সুই ফেলা। পুঁজিবাদ একটা বিশ্ব ঐতিহাসিক ঔপনিবেশিক বর্ণবাদী প্রক্রিয়ার মধ্যে দিয়ে হাজির হচ্ছে জগতে। সেই প্রক্রিয়াটাকে বাদ দিয়ে ইউরোপকে আমরা কেন্দ্র আকারে দেখলাম এবং ইউরোপের জন্ম হিসেবে ধরে নিলাম। এটা একটা নতুন রকম সংকট তৈরি করে। কি সংকট? যে পুঁজিবাদ এবং বর্ণবাদ এবং উপনিবেশ যে একটা বৈশ্বিক সংকট, সেটা থেকে আমরা, এবং সেটা যে অভিঘাত দুনিয়া যারা চলতেছে, ওইটা থেকে আমরা বের হয়ে আসি। আমরা হয়তো ইউরোপের মতন স্বাধীন, স্বতন্ত্র,
আমরা আমাদের মধ্যে স্বাধীন স্বতন্ত্র, আমাদের পথ হয়তো আলাদা আলাদা হবে। এটা হচ্ছে না, পথ একই। এবং সেটা কি, সেটা আমি আরেকভাবে বলতেছি। এই যে আমরা পুঁজিবাদ দেখি এখন, এই পুঁজিবাদটা কিভাবে আমরা বুঝবো? বাংলাদেশের মতন সমাজে পুঁজিবাদ কি জিনিস? এইটা কি কোনো স্বতন্ত্রতার ইতিহাস সম্ভব, নাকি এটা বৈশ্বিক ঐতিহাসিক পুঁজিবাদী ব্যবস্থার একটা যে তার যে ঔপনিবেশিকতার মাত্রা তার সঙ্গে সম্পর্কিত? এবং আমরা যে পুঁজিবাদ চাই বিপ্লবের শর্ত হিসেবে, মুক্তির শর্ত হিসেবে, ব্যক্তি স্বাধীনতা নাগরিকত্বের শর্ত হিসেবে পুঁজিবাদী বুর্জোয়া গণতান্ত্রিক বিকাশ, এইটা আদৌ কি সম্ভব কিনা, সেইটার কোনো বাস্তবিক রাস্তা আছে কিনা, আর সেটা করাটাই আমাদের মুক্তির উপায় কিনা, এটাই আমাদের সাম্যের রাস্তা কিনা, এই প্রসঙ্গগুলো নতুন করে ভাবার দরকার আছে। এর সবই মূলত আমাদের সাম্য সম্পর্কিত আইডিয়ার মধ্যে, সাম্যের যাত্রার পথে এতকালের যে আমরা পথ কল্পনা করতাম যেটার মধ্যে ঔপনিবেশিকতা যুক্ত, তা থেকে মুক্ত হওয়ার আলাপ। আমি যেখানে বলছি যে তাহলে আমাদের ইউটোপিয়া, যেটা আমরা বলি সাম্যের স্বপ্ন, ইউটোপিয়া স্বপ্ন কল্পনা, আমাদের ইউটোপিয়াটা মূলত এই কারণে ঔপনিবেশিক ইউটোপিয়া, মূলত একটা বর্ণবাদী ইউটোপিয়া। আমাদের বস্তুতপক্ষে ইউটোপিয়ার আইডিয়াটাই কলোনিয়াল, ঔপনিবেশিক, সেটা আমি যাচ্ছি না। কিন্তু এখনো পর্যন্ত আমরা যেভাবে ইউটোপিয়া চিন্তা করি, সেই ইউটোপিয়াটা সাম্যবাদী ইউটোপিয়া চিন্তা করি, সেটা মূলত ঔপনিবেশিক একটা বর্ণবাদী একটা স্বপ্ন কল্পনা। তার মধ্যে এই সবগুলো আছে যা যা আমরা দেখলাম। সভ্যতার এই ক্রমরেখা আছে, আমাদের প্রগতির এই ক্রমরেখা আছে, আমাদের আরো যা যা আমি বললাম সবগুলো আছে এটার মধ্যে। এবং আমরা একটা মূলত ইউরোপ এবং ইউরোপের আরো প্রধান অংশ, মানে ডমিনেন্ট অংশ পশ্চিম ইউরোপ, তারও প্রধান অংশ ধরা যাক প্যারিস কিংবা জার্মানি, এইরকম ভাবে আমরা দুনিয়ার কল্পনা করি। এই যে ইউটোপিয়ার ধরনটা, এটা নিজে একটা ঔপনিবেশিক বর্ণবাদী একটা স্বপ্ন কল্পনা। এইটা ধরে আমরা মূলত যখন আমরা সংগ্রামটা করব, তখন আমরা মূলত দুনিয়াতে আরও একবার ঔপনিবেশিক বর্ণবাদী বিশ্ব ব্যবস্থা পুনরুৎপাদন করার প্রকল্পের মধ্যে আমাদেরকে শহীদ করে ফেলতেছি। আমি মার্কসের গল্প বলি এবার। মার্কস বিপ্লব সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে। মূলত আমাদের এখানে এবং দুনিয়া জোড়াই মার্কসিস্ট বিপ্লবীদের বিপ্লব সম্পর্কিত আইডিয়া হচ্ছে, এটাকে বলে স্টেটিস্ট, রাষ্ট্রবাদী। পশ্চিমে ইউরোপে যেভাবে রাষ্ট্র আবির্ভাব হয়েছে, আমি তো সবাই যেতে পারবো না, এই রাষ্ট্র আবির্ভাবের আইডিয়াটাও নতুন করে বোঝার ব্যাপার আছে। আমি শুধু সংক্ষেপে বলছি এইটা, যে রাষ্ট্র এই জিনিসটাকে আমরা এই যাবৎকাল যেভাবে বুঝে আসছি, যেটার ভিত্তিতে আমরা বিপ্লব কল্পনা করি, রাষ্ট্র বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, ওই রাষ্ট্র সম্পর্কিত আইডিয়াটাও আমাদের এখনো পর্যন্ত গভীরভাবে ঔপনিবেশিক। কিভাবে? আমরা ইউরোপে যেভাবে জাতিরাষ্ট্রগুলো হাজির হইল, ইউরোপে যেভাবে জাতিরাষ্ট্রগুলো হাজির হইল না, এবং ইউরোপের রাষ্ট্রের যে ধরন, সেটাকে আমরা মডেল আকারে, চিরন্তন আকারে গ্রহণ করে আমাদের রাষ্ট্র অভিজ্ঞতাকে পাঠ করি এবং আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও আমরা ভাবনা চিন্তা আঁকাজোখা করি। এই হচ্ছে আমাদের রাষ্ট্র বিষয়ক চিন্তার ঔপনিবেশিকতার একটা জায়গা। ওখান থেকে আমরা আমাদের বিপ্লব চিন্তাও করি, ওখান থেকে আমাদের সাম্যের রাস্তার কল্পনাও আমরা করি। এই সব মিলে আসলে আমাদের ইউটোপিয়ার ধরনের মধ্যে এই একটা ঔপনিবেশিক একটা সংকট বারবার আমরা মূলত কি বলা যে এক ধরনের পুনরুৎপাদন করতে থাকি আর কি। এবার আমি বলছি তাহলে মার্কসের আইডিয়া অফ বিপ্লব। বিপ্লব সম্পর্কে আমাদের আইডিয়াটা মূলত কমনসেন্সিক্যালি, সাধারণ জ্ঞানে, বামপন্থী সাম্যবাদী আন্দোলনে মূলত রাষ্ট্রকেন্দ্রিক আছে। এবং আমাদের এটাও আছে মূলত খুব প্রভাবশালীভাবে যে বিপ্লবের এই যে স্টেজে আলাপ করলাম যে ফিউডালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, এই যে আইডিয়াগুলা, এই যে পর্যায়ক্রমিক ভাবনা বিপ্লব সম্পর্কিত, এবং এর সঙ্গে রাষ্ট্র, পুঁজিবাদ, এগুলার সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্কের মানে সাম্রাজ্যবাদ, নয় উপনিবেশবাদ, সেগুলাকে ডিল করার প্রসঙ্গ, এই সব কিছুই যেভাবে সজ্জিত হয়েছে এই যাবৎকাল আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে, সেইটা গড়ে বলা হয় মার্কসিস্ট চিন্তা।
মুশকিল হচ্ছে মার্কস তো এভাবে ভাবেন নাই। আপনারা কেউ কেউ হয়তো শুনে আমাকে গালি দিবেন অথবা অবাক হবেন, মার্কস অন্তত 3 রকম ভাবে বিপ্লবের চিন্তা করছে, অন্তত 3 রকম ভাবে বিপ্লবের চিন্তা করছে। আমি বিস্তারিত যেতে পারবো না, সময় হবে না। যে বিপ্লবের একটা মডেল এই, এবং সেই মডেলটা কি, পুঁজিবাদ থেকে, ফিউডালিজম থেকে ক্যাপিটালিজম, তারপরে সোশ্যালিজম, কমিউনিজম, এই যে মডেল গ্রাফ, এই যে রেখা, এই মডেলেই বিপ্লব হতে হবে। মার্কসের পুরো চিন্তার প্রকল্পের মধ্যে এরকম নাই। মার্কস আরো বহু রকম বিপ্লব চিন্তা করছেন। সময় থাকলে আমি উদ্ধৃতি দিতাম, তাহলে আপনাদের বিশ্বাস হইতো। কিন্তু প্রবলেম হয়েছে যে মার্কসের লেখালেখির যেসব অনুবাদ তৎকালে হয়েছে, সোভিয়েত আমলে বা আরো নানা আমলে, এমনকি লেনিনের লেখায়, স্ট্যালিনের ফর্মুলেশনে যেভাবে রাষ্ট্র চিন্তা করা হয়েছে, বিপ্লব চিন্তা করা হয়েছে, সেইটা 2টা সংকট তৈরি করছে। এক হচ্ছে মার্কসের পুরো চিন্তার জার্নি তাদের ম্যাপিংয়ে ওই সময় তাদের পক্ষে নেওয়া হয় সম্ভব হয় নাই, বাস্তবতা ছিল না, অথবা তারা পারেন নাই, ঘটে নাই ব্যাপারটা। 2 হচ্ছে অনুবাদ। মার্কসের চিন্তাকে তারা নিজেদের ভাষায় এবং নিজেদের কনটেক্সটে কিভাবে অনুবাদ করতেছেন, সেটা ভিন্নভাবে ঘটছে। 2টা মিলে যেটা ঘটছে, মার্কসের যে চিন্তার নিজস্ব একটা জার্নি হয়েছে, যে জার্নিটা একরকম না। সকালেও সবুজ রং, বিকেলেও সবুজ রং, সকালেও পূব পাশে ছিলাম, বিকেলেও পূব পাশে আছি, এইটা মার্কসের চিন্তা জানি না। আপনারা সবাই জানেন ওই যে ইয়াং মার্কস একটা কনসেপ্ট আছে, তরুণ মার্কসের চিন্তা, এবং পরবর্তীকালের প্রৌঢ় আরো অভিজ্ঞ মার্কসের চিন্তা, 3-4 রকম ভাবে তার এই পুরো দেখার ভঙ্গি পাল্টাছে। এমনকি আমাদের এই অঞ্চলের উদাহরণ বলি, এশিয়াটিক মোড অফ প্রোডাকশন বলে যা বিখ্যাত তার থিসিস নোট বই আছে, পরের জীবনে মার্কস এই যে তার নোট বই, এটাকে রিভিউ করছেন, আবার রিভিউ করছেন। শুধু তাই না, উনি ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, ইউরোপের বেশ কিছু অঞ্চল, আয়ারল্যান্ড বিশেষ করে, এই সব অঞ্চলে তার আগের সকল নোট, আগের সকল ব্যাখ্যা এবং বিশ্লেষণ এবং বিপ্লব কল্পনা করার, বিপ্লবের রুট চিন্তা করার পুরো জায়গাটা থেকেই উনার বেশ কিছু শিফট করছে। এবং পরবর্তীকালে এসে উনি একদম দেশকাল সাপেক্ষে ভিন্ন ভিন্ন রকম সমাজ ব্যবস্থা, সমাজ প্রকরণ, যার মধ্যে অর্থনীতিও পড়ে, সেই রকম ভাবে ভিন্ন ভিন্ন মোডে সমাজের রূপান্তর সম্ভব, যেটা মূলত সাম্যবাদী রূপান্তরের ভিন্ন ভিন্ন চেহারা হতে পারে, এই চিন্তা এসে মার্কস পৌঁছেছেন। এখন এই কথা বললে আসলে আপনারা যে কোথায় লিখছে, আমি সময় দিলে পড়ে শোনাতে পারি, কিন্তু আপনারা যারা পড়তে চান, আমি বইয়ের নাম বলে দিচ্ছি, আপনারা পড়েন আমাকে গালি দেওয়ার আগে। আমি বইয়ের নামটা বলে দিই, কারণ আমরা সকল মার্কসের সব রচনা একসঙ্গে পাবো না, এখনো খুবই কঠিন। কিন্তু এই গবেষক, যিনি একজন নিজে মার্কসিস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সমাজ বিজ্ঞানী, যার পুরো জীবনে মূলত মার্কসের চিন্তার যে জার্নিটা, নিজের চিন্তার জার্নি, সেইটার ম্যাপিং করা এবং সেটার কন্টেক্সটগুলো হাজির করা, সেইটা নিয়ে ওনার পুরো জীবনটা কাজ করছেন এবং এখনো করতেছেন আর কি। ওনার নাম হচ্ছে কেভিন অ্যান্ডারসন। বইটার নাম হচ্ছে দ্য লেট মার্কস রেভলিউশনারি রোডস। দ্য লেট মার্কস মানে পরের দিকের মার্কসের বিপ্লবী রাস্তাসমূহ, কলোনিয়ালিজম, জেন্ডার অ্যান্ড ইন্ডিজেনাস কমিউনিজম। ইয়াং মার্কসের পরে প্রৌঢ় মার্কস, আরো অভিজ্ঞ মার্কস, যখন কিনা তিনি আগের সকল চিন্তাকে আবার পড়তেছেন এবং আগের চিন্তার প্রবলেমগুলো নিজে দেখতে পাচ্ছেন এবং সেটা আবার ফর্মুলেট করার চেষ্টা করতেছেন, এই যে সময়টার পুরো মার্কসের চিন্তার জার্নি দুর্দান্ত একটা গবেষণা করে তিনি এই বইটা লিখছেন। এবং সেটা দেখাচ্ছেন যে মার্কস কিভাবে অন্তত 3 রকম ভাবে বিপ্লবের চিন্তা করছেন, এই সব দেশকালের সাপেক্ষে, ইউরোপের মডেলে নয়। আপনারা বলবেন যে কে তো মার্কস সেটা করছে, রাশিয়া তো সেটা করছে, এখানেই আলাপটা শেষ না। আলাপটা হচ্ছে যে এই যে মডেল, ট্রানজিশন মডেল, স্টেজ মডেল, ফিউডালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, এই রুট ধরে সবাইকে আগাইতে হবে কিনা,
মার্কস সেইখানে ঢুকছেন চিন্তায়, যেইটা আমাদের কাছে পুরনো ধারার, যেটাকে অর্থোডক্স বলে, মানে খুবই পুরনো ধারার রক্ষণশীল মার্কসিস্টের চিন্তায় এইটা আপনি হাতুড়ি শাবল দিয়েও ঢুকে পারবেন না যে মার্কস এইরকমও ভাবছে নাকি। কিন্তু উনি কিন্তু ইন্ডিজিনাস কমিউনিজম, মানে দেশীয় আঞ্চলিক অভিজ্ঞতাগুলোর সাপেক্ষে আমাদের কমিউনিজমের নতুন রকম আইডিয়াতেও পরিচিত হওয়া লাগতে পারে। মার্কস এইখানে সে থামতেছেন অভিজ্ঞ বয়সে, পরিণত বয়সে। আমরা এই মার্কসের খবর রাখি না তো। এখন যখন এইরকম একটা জ্ঞানতাত্ত্বিক একটা দর্জন মোচন হয় বিপ্লব সম্পর্কে, তখন আপনি দুনিয়ার অন্য জিনিসগুলোকে মাপের মধ্যে নিতে পারবেন। এইবার আমি সেই মাপ থেকে আমার আলোচনা শেষ করবো। কেমন বেশি লম্বা হয়ে গেছে? এই ধরেন আর 5-7 মিনিট নাকি? আচ্ছা, এই যে মার্কসের এই চিন্তা যে আরো 3-4 রকম ভাবে বিপ্লব হইতে পারে দেশকাল সাপেক্ষে, তো এবার আপনি চিন্তা করেন যে যখন অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলগুলো হচ্ছিল, তার অগ্রভাগে কিন্তু বিরাট একটা অংশ ছিলেন মার্কসিস্ট বিপ্লবীরা। এটা আমরা সবাই জানি। ল্যাটিন আমেরিকায়, আফ্রিকায়, এশিয়ায় জাতীয়তাবাদীরাও ছিলেন, মার্কসিস্টরাও ছিলেন। আপনারা অনেকে হয়তো ফ্রান্স ফানোর নাম শুনছেন, তাই না? উনি তো মার্কসিস্ট, কিন্তু একই সঙ্গে অ্যান্টি কলোনিয়াল এবং ডিকলোনিয়াল থিওরিস্ট। বি উপনিবেশন যে কনসেপ্টটা নিয়ে আমি কাজ করি বা দুনিয়া আরো অনেকেই কাজ করেন, এই যে বি উপনিবেশনের চিন্তা, সেই চিন্তা যাদের মাধ্যমে দুনিয়ায় অনেক শক্তিশালীভাবে হাজির হয়েছে, তার মধ্যে ফানো একজন। সেই ফানো কি বলছিলেন জানেন? তার বিখ্যাত বই বাংলা অনুবাদ হওয়া আছে, আপনারা পড়ে দেখতে পারেন, আমার কথা মিথ্যা কিনা প্রমাণ পাবেন। উনি বলছেন রেচেট অফ দি আর্থে, জগতের লাঞ্ছিত, পিডিএফ পাওয়া যায় নেটে ফ্রিতে। বলছেন যে যখন উপনিবেশিত সমাজের প্রসঙ্গ আসে, মানে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া বা আরো ইউরোপের মধ্যে উপনিবেশ রয়েছে কিছু কিছু, এইসব সমাজ যখন আমরা বিশ্লেষণ করতে যাব, ব্যাখ্যা করতে যাব, তখন মার্কসিজমকে স্লাইটলি স্ট্রেচ করতে হবে। স্লাইটলি স্ট্রেচ মানে তাকে একটু টানতে হবে। স্ট্রেচ মানে টেনে একটু লম্বা করা বা ইত্যাদি করা। এটা কেন বলছেন উনি পরে ব্যাখ্যা দিচ্ছেন যে কারণ উপনিবেশিত সমাজে সুপারস্ট্রাকচারে বেজের ভূমিকা পালন করে। আপনারা বেজ সুপারস্ট্রাকচার ডিবেটের সঙ্গে কেউ কেউ পরিচিত, কেউ কেউ না। বেজ এবং সুপারস্ট্রাকচার সোশ্যোলজিক্যাল ডিবেট মার্কসিস্ট চিন্তায় যে সংস্কৃতি, ধর্ম, বিজ্ঞান, শিক্ষা দীক্ষা এগুলো হচ্ছে সুপারস্ট্রাকচার। অর্থনীতি, শিল্প কারখানা, কৃষি জমি, হ্যানত্যান এগুলো হচ্ছে যে বেজ, মানে ভিত্তি আর উপরি কাঠামো। এই ভিত্তি এবং উপরি কাঠামোর এই ডিবেটটা নিয়ে অনেক বড় ডিবেট, সবাই এগ্রি করে না, কিন্তু উনি এই কনসেপ্টটা ব্যবহার করছেন। উনি বললেন উপনিবেশিত সমাজে সুপারস্ট্রাকচারে বেজের ভূমিকা পালন করে। এইটা পুরা উল্টা ব্যাখ্যা আমাদের কাণ্ডজ্ঞানের মার্কসিজমের বোঝার ক্ষেত্রে। কারণ আমাদের কাণ্ডজ্ঞান বলবে অর্থনীতি জগতের ভিত্তি, অর্থনীতি সংস্কৃতির ভিত্তি, অর্থনীতি ধর্মের ভিত্তি, উৎপাদন সম্পর্কই ধর্মের ভিত্তি। এই যে আমাদের আগের সোশ্যোলজি, আগের পুরনো সমাজ বিজ্ঞানের আইডিয়া, যেটা আমরা মার্কসের উপরে চাপা দিচ্ছি, মার্কস তো সেরকম না। মার্কস একটা চলমান জার্নি, যার মধ্যে বহু রকম বিবর্তন, বিকাশ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আমরা মার্কসে ধরে নিচ্ছি একটা খুঁটি গাড়া একটা জিনিস, মার্কসে সেরকম না। যাই হোক, আমরা মার্কসের নামে এগুলো চালাই দিচ্ছি। তো সেইখান থেকে এটা অন্য একটা আলাপ হয়ে গেল যে তাহলে সুপারস্ট্রাকচার ও উপরি কাঠামো, মানে জ্ঞান, চিন্তা, সংস্কৃতি, ধর্ম বা ইত্যাদি ইত্যাদি, প্রশাসনিকতা, এই সব কিছু, মানে রাজনৈতিক ক্ষমতা, এই সব কিছুই আসলে কোথাও কোথাও ভিত্তি হিসেবে কাজ করবে। সেটা কোথায়? উপনিবেশিত সমাজে। এবং যে কারণে অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলের মূল ঘটনাটা কি ছিল? মানুষ তার নিজের সংস্কৃতি, নিজের জীবনের ধরন, নিজের জীবনের বৈশিষ্ট্য, ইতিহাস, অভিজ্ঞতা, সেগুলোকে আঁকড়ে ধরে উপনিবেশের বিরুদ্ধে ফাইট করতেছে। তাই করছে না? করছে তো তাই। এই যে অভিজ্ঞতাটা, এইটা আর একটা প্রকারে ফানোর গুরু, আমি গুরু টার্মটা ব্যবহার করলাম, আপনারা মার্কসিস্ট অনেকে মানতে পারবেন না, মানে শিক্ষক আর কি, লিডার, নেতা,
ফানো যেই পার্টির নেতা ছিলেন, কর্মী ছিলেন, সেই পার্টির সিনিয়র নেতা, জ্যেষ্ঠ নেতা ছিলেন আরেকজন বিরাট তাত্ত্বিক, দার্শনিক এবং বিপ্লবী এবং কবি, যার নাম এমএ সেজায়ার। এমএ সেজায়ার ফানোর শিক্ষক, নেতা। উনি ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। মার্তিনিকে জন্ম দিয়েছিলেন মার্তিনিকে, কিন্তু ফ্রেঞ্চ কমিউনিটির সদস্য। এবং ইউরোপিয়ান কমিউনিজমের একটা আইডিয়া আছে, ইউরো কমিউনিজম বলে এটাকে। ইউরো কমিউনিজমের যে লিমিটেশন সেটা উনি বুঝতে পারতেছিলেন এবং শেষ পর্যন্ত সেজার বলতে বাধ্য হচ্ছেন, দীর্ঘকাল ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টির সঙ্গে কাজ করে করে জীবন করে উনি বলতে বাধ্য হচ্ছেন পদত্যাগপত্রে, পদত্যাগ করলেন, এটা 1956 সালে। বললেন যে, ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টির সেক্রেটারিকে চিঠি লিখলেন, বললেন যে আমি চাই না, আমি কি চাই, আমি চাই না যে কালো মানুষেরা, পিপল অফ কালার, মানে অসাদা মানুষেরা মার্কসিজম এবং কমিউনিজমের জন্য জীবনপাত করুক। আমি চাই মার্কসিজম এবং কমিউনিজম এই মানুষদের স্বার্থে, এই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। যদি সে না হয়, আমিও কমিউনিজম করব না, আমিও মার্কসিজমের ধার ধারি না। উনি কিন্তু মার্কসিজম ছাড়েন নাই। উনি বলেন যে আমাদের একটা ভিন্ন রকম মার্কসিজমের আইডিয়া লাগবে, যেই মার্কসিজমের আইডিয়া, যেই মার্কসিজমের ফ্রেমওয়ার্ক কালো, বাদামি, নিপীড়িত, উপনিবেশিত মানুষকে মুক্তির সংগ্রামে সাহায্য করতে পারে। কারণ ইউরো কমিউনিজম মূলত বর্ণবাদী কমিউনিজম ছিল। ইউরো কমিউনিজমের আইডিয়া অফ প্রোগ্রেস, আইডিয়া অফ সমাজ ব্যাখ্যার পদ্ধতি মূলত ছিল পশ্চিম কেন্দ্রিক, ইউরোসেন্ট্রিক, ইউরোপ কেন্দ্রিক, জগৎ দীক্ষা, সেটা দিয়ে সে বাকি দুনিয়াকে ব্যাখ্যা করে। তখন কি হয়, কালো, বাদামি, নারী, আদিবাসী, এই সব মানুষের অভিজ্ঞতা তার ফ্রেমওয়ার্কে ধরা পড়ে না। ফলে বিপুল সংগ্রাম করার পরেও, ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টির সঙ্গে ভেতরে তর্ক করার পরেও বাধ্য হলেন পদত্যাগ করতে এবং এই কথা বলতে যে আমাদের নতুন রকম মার্কসিজমের আইডিয়া লাগবে। এই পুরো ল্যাটিন আমেরিকা এবং মার্তিনিক জুড়ে একটা নতুন মার্কসিস্ট আন্দোলনের জন্ম হলো, যার নাম বলে ট্রপিক্যাল মার্কসিজম। উনি বলেন যে আমরা যারা ট্রপিক্যাল দেশ, মানে গরম দেশ, গরমের দেশ আর শীতের দেশ, অভিজ্ঞতা, সমাজের ধরন, সংস্কৃতির ধরন, রাজনৈতিক ক্ষমতার পার্থক্য সব আছে। ফলে আমাদের সংগ্রাম করার জন্য আমাদের মতন একটা মার্কসিজমের ফ্রেমওয়ার্ক লাগবে। উনি বলেন ট্রপিক্যাল মার্কসিজম। ঠিক আছে, এই দুজনের গল্প বললাম। এবার আমি অন্যদিকে যাচ্ছি। আমরা মনে করি যে বর্ণবাদ পুঁজিবাদের জন্য কোনো বড় ফ্যাক্টর না, কিন্তু উপনিষদ তত্ত্ব বলবে বর্ণবাদ পুঁজিবাদের ভিত্তি। যেমন উপনিবেশ পুঁজিবাদের ভিত্তি, আর বর্ণবাদ হচ্ছে কলোনিজমের বা উপনিবেশের ভাষা, ব্যাকরণ, রাজনৈতিক, জ্ঞানতাত্ত্বিক ব্যবস্থা হচ্ছে বর্ণবাদ। এই বর্ণবাদের অভিজ্ঞতাটাকে পুঁজিবাদ ব্যাখ্যার ইতিহাসে যদি যুক্ত করি, তাহলে একরকম ব্যাখ্যা পাবো পুঁজিবাদের। যদি এটা যুক্ত না করি, তাহলে আমরা পুঁজিবাদের ব্যাখ্যা পাবো আর এক রকম, যেটা মূলত ইউরোসেন্ট্রিক হবে, ইউরোপ কেন্দ্রিক হবে। এই যে দুনিয়া যারা বর্ণবাদী ব্যবস্থার ভিত্তিতে পুঁজিবাদ গড়ে উঠল, এই অভিজ্ঞতার একটা সমাজতাত্ত্বিক ব্যাখ্যা আমাদের থাকা লাগবে। সেই ব্যাখ্যা ধরে বিশেষ করে দুনিয়ার কালো মানুষদের সংগ্রাম, মুক্তি সংগ্রাম, সাম্যবাদী সংগ্রাম, পুঁজিবাদ বিরোধী সংগ্রাম, এই সব সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠল আর এক ধরনের মার্কসিস্ট ধারা, যার নাম হচ্ছে ব্ল্যাক মার্কসিজম, কালো মানুষদের মার্কসিজম। বিখ্যাত তাত্ত্বিক, মার্কসিস্ট তাত্ত্বিক, কালো মানুষের তাত্ত্বিক সেড্রিক রবিনসন একটা বিখ্যাত বই লিখছেন এই ব্ল্যাক মার্কসিজম নামে। সেখানে কিভাবে সারা দিনের কালো মানুষদের সংগ্রামের মধ্য দিয়ে নতুন রকমভাবে মার্কসিজমের অভিজ্ঞতা হচ্ছে এবং মার্কসিজমকে নতুন করে সাজাতে হচ্ছে সংগ্রাম করার জন্য, তার একটা বিপুল প্রভাবশালী একটা গ্রন্থ ব্ল্যাক মার্কসিজম। দেখতে পারেন আপনারা সেটা। দেখুন, অনেক ধারায় পুরো আফ্রিকা জুড়ে মার্কসিজমের এত সব পরীক্ষা নিরীক্ষা হয়েছে। আমি একটা টোটকা, ছোট্ট একটু তরল উদাহরণ দিই। আপনারা কেউ ভাবতে পারেন দক্ষিণ আফ্রিকা একটা পার্টি আছে, কমিউনিস্ট পার্টি, যার নাম ফানোনিয়ান পার্টি। ফ্রান্স ফানো নামে পার্টি আছে।
আমি এই কথাটা কেন বললাম, এই ধরনের দিলাম কেন, মানে আরো অসংখ্য ধারা গড়ে উঠছে মার্কসিস্ট, আমি তো ফেমিনিস্টের কথা বললামই না, আরো বহু রকম ধারা গড়ে উঠছে মার্কসিস্ট ট্রেডিশনের মধ্যেই, যেটার খবর আমরা কিন্তু রাখি না। আমরা মার্কসিজের একটা ওই যে 5 সোশিওলজির ভুলভাল সোশিওলজির মার্কসিজম বুঝি আমরা বেসিক্যালি, সেটাকে আমরা মার্কসের উপরে চাপাই দিই, সাম্যবাদী আন্দোলন ওটা দিয়েই করতে চাই। আজকের বাংলাদেশের শুধু না, দুনিয়াতেই একটা বড় সংকট হচ্ছে যে মার্কসিজমের এই পুরনো ধরনের অচল জীবাশ্ম হয়ে যাওয়া কাণ্ডজ্ঞান এবং বুঝ। কিন্তু দুনিয়ার অভিজ্ঞতা বলে মার্কসিস্ট এই ক্রিয়েটিভিটির মধ্যে মার্কসিস্ট ট্রেডিশন আছে। আমি সেজায়ারের কথা বললাম, ফানার কথা বললাম, ব্ল্যাক মার্কসিজমের কথা বললাম, ফেমিনিস্টের কথা বলতেছি, প্রতিবেশবাদীদের কথা বলতেছি, আদিবাসীদের মধ্যে গড়ে উঠতেছে আর এক ধরনের মার্কসিজমের অভিজ্ঞতা, সেটার খবরটা আমরা রাখতেছি না। আমরা মার্কসের একটা বিশেষ ধরনকে বুঝতেছি, স্ট্যালিনের বই, লেনিনের বই, বড়জোর মার্কসিজমের বই, এর মধ্যে আমাদের মার্কসিজম বোঝাপড়া সীমিত। এবং এই বোঝাপড়ার মূলত আমরা পাঠ করতেছি আবার ইউরোপিয়ান পশ্চিমা বর্ণবাদী ঔপনিবেশিক সভ্যতার রেখাবাদী সরলরৈখিক ইতিহাসবাদী বর্ণবাদী ঔপনিবেশিক চোখ দিয়ে, যেই চোখের মধ্যে মার্কস নিজেই পুরোটা পড়েন না। মার্কসিজমের আর্লি মার্কসে, প্রাথমিক মার্কসের মধ্যে উনি কলোনিয়ালিজমের একটা পজিটিভ দেখেন দিক, শেষের দিকে এসে উনি কলোনিয়ালিজমের ঘোর বিরুদ্ধে শুরু করলেন। আমরা কি খবর জানি? জানি না তো আমরা। উনি একই সঙ্গে পশ্চিমকে অসভ্য বর্বর বলতেছেন, আবার একই সঙ্গে উপনিবেশ এবং পুঁজিবাদের মধ্যে দিয়ে দুনিয়া যে এক ধরনের রূপান্তর ঘটতেছে সেটাকে উনি অনেক সময় প্রোগ্রেসিভ বলতেছেন। এটা আর্লি মার্কস। পরের দিকে মার্কস এরকম না। আমরা এই মার্কসের খবর তো রাখি নাই। মোট কথা আমার বক্তব্য শেষের দিকে আনতেছি এভাবে যে তাহলে আমরা যদি এখন নতুন করে আমাদের সাম্যবাদী চিন্তা করতে চাই, কারণ আমাদের পুরনো চিন্তা দিয়ে আর কাজ হচ্ছে না। আমরা সন্তুষ্ট থাকতে পারি, হ্যাঁ আমরা মিছিল করব, মিটিং করব, চা খাবো বিকালবেলা, বিপ্লবের গল্প করব, খুশি থাকতে পারি, তাতে করে সমাজের কিছু এসে যাচ্ছে না, দুনিয়ার কিছু এসে যাচ্ছে না। যদি আমরা সত্যি চাই যে পরিবর্তনটা করব আমরা, তাহলে আমাদেরকে এই যে দুনিয়ায় বহুমাত্রিক হবে, এমনকি আমাদের ভাষা নিয়ে অভিজ্ঞতাটা কি মার্কসিজম নিয়ে, সেটাকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করি রীতিমতো। কিন্তু তাত্ত্বিকভাবে, জ্ঞানতাত্ত্বিকভাবে গভীর গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ভাষা নিয়ে মার্কসিজম চর্চা। সেটা সারা দুনিয়া চিন্তা করে, আমরা চিন্তা করি না। সারা দুনিয়া বলতে সারা দুনিয়া, আমিলকার কাবরাল থেকে শুরু করে, পাকিস্তানের কবির নাম কি বিখ্যাত, না ইকবাল না, বিপ্লবী কবি ফয়েজ আহমেদ ফয়েজ, এবং সারা দুনিয়ার সবাই, চীনের জাতীয়তাবাদী নেতা কি চৌ এন লাই, কে নয়, তুরস্কের কবি নাজিম হিকমত, দুনিয়ার সকল বিপ্লবী জড়ো হয়েছিল যে বিশাল কনফারেন্সে। সেই কনফারেন্সে বাংলাদেশ থেকে কিন্তু ভাষা নিয়ে আমন্ত্রিত ছিলেন, ভাষা নিয়ে তখন যেতে পারেন নাই। কিন্তু সারা দুনিয়ার মার্কসিস্ট বিপ্লবীরা, আমিলকার কাবরাল সহ, যেইখানে বসে কনফারেন্স করতেছেন সেখানে ভাষা নিয়ে তার গুরুত্বপূর্ণ একজন আয়োজক। এবং পরবর্তীকালে আফ্রো এশীয় ল্যাটিন যে সলিডারিটি মুভমেন্ট, সেখানে ভাষানীকে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে দেখা হচ্ছে গ্লোবাল মার্কসিস্ট বিপ্লবী ট্রেডিশনের মধ্যে। আমরা ওই যে পীর সাহেব, উনি আর কি পড়ছে টড়ছে, এ হচ্ছে আমাদের মার্কসিজম বোঝার সমস্যা, সংকট। তো যাই হোক, আমি আলাপটা শেষ করে আনি। তাহলে এখন আমাদের যেটা আলাপ, সেটা হচ্ছে যে যদি আমাদেরকে একটা নতুন করে সাম্যবাদী সংগ্রাম করতে হয়, সেটা সাংস্কৃতিকভাবে, আমি সংস্কৃতি এবং রাজনীতিকে এই অর্থে ব্যবহার আলাদা করি না যে অর্থে আমরা সাধারণভাবে করে থাকি। দুইটা মানে সবসময় আলাদা করার জিনিস না আর কি। তো যদি আমাদেরকে একটা সংগ্রাম করতে হয় সাম্যের লক্ষ্যে, তাহলে আমাদেরকে এই আলাপটা করতে পারতে হবে যে সাম্যবাদী চিন্তার নিজের ইতিহাসটা কেমন। আর একটা হচ্ছে সাম্যবাদী চিন্তার ক্ষেত্রে মার্কসিস্ট ট্র্যাডিশনের কন্ট্রিবিউশনটা কি। মানে এইভাবে দেখলে হবে না দুনিয়াতে সাম্যবাদী আলাপ শুরু হচ্ছে মার্কসিজম দিয়ে, এটা একটা প্রথম ভুল, ঐতিহাসিক ভুল এবং অপরাধ। দ্বিতীয় সমস্যা হচ্ছে সাম্যবাদী আকাঙ্ক্ষায়, বিপ্লবের সংগ্রামে মার্কসিস্ট পুরো ট্র্যাডিশনের কন্ট্রিবিউশনটা কি। মানে শুধুমাত্র বেঙ্গল, আমি তো আমার দুনাম আছে, আমি বলি যে মার্কসিস্টে পড়ালেখা করে না বামপন্থীরা, এই দুনাম আমার আছে বাজারে। কিন্তু আসলে তো পড়ালেখা করলে তো আমরা এই খবর রাখতাম না যে লেট মার্কস কি বলছে। তো সেক্ষেত্রে
গ্লোবাল মার্কসিস্ট ট্রেডিশনের ভূমিকাটা কি উপনিবেশ বিরোধী সংগ্রামে এবং এর থেকে বের হওয়ার রাস্তা হিসেবে সংগ্রামে, অর্থাৎ ঔপনিবেশিকতার যে ধরনটা আমি বললাম, জ্ঞানতাত্ত্বিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক, সামাজিক, সকলভাবে যে আমরা ঔপনিবেশিকতার মধ্যে থাকি, কলোনিয়ালিটির মধ্যে থাকি, তার থেকে মুক্ত হওয়ার সংগ্রামের মধ্যেও মার্কসিস্ট ট্র্যাডিশন, গ্লোবাল মার্কসিস্ট ট্র্যাডিশন কিভাবে ভূমিকা রাখতেছে ওইটা খবর রাখা লাগবে। একই সঙ্গে কিভাবে মার্কসিজমের একটা ভুলভাল রিডিং দুনিয়া চলতেছে এখনো, সেটা খেয়াল রাখা লাগবে। কি কি ভুলভাল? এই যে এমন একটা মার্কসকে কল্পনা করা যেটা কিনা নিশ্চল, অবিচল, কি অর্থে? অনর, অব্যয়, যার মধ্যে কোনো বিকাশের ইতিহাস নাই, একটা মানুষ যার চিরকাল একই রকম গেছে। এই যে মার্কসকে দেখা এবং তার চিন্তার ইতিহাসটাকে দেখা, এইখান থেকে বের হওয়ার প্রসঙ্গ আছে। এবং দুনিয়ায় মার্কসিস্ট কাণ্ডজ্ঞানে, মার্কসিস্ট বিপ্লবী চিন্তায়, মার্কসিস্ট সাম্যবাদী চিন্তায় এই যে ঔপনিবেশিকতা, বর্ণবাদ, পুরুষতান্ত্রিকতার ধরনগুলা কিভাবে ক্রিয়াশীল এখনো গভীরভাবে, আমাদের কাণ্ডজ্ঞানের জগৎটা কিভাবে সজ্জিত, এইসব চিন্তাধারা, সেটা খেয়াল করার ব্যাপার আছে। ইনফ্যাক্ট বস্তুতপক্ষে ঔপনিবেশিকতা এমন জিনিস যা আমরা শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে প্রতিনিয়ত নিতে এবং দিতে থাকি। আমাদের যে এখনকার আমরা শ্বাস নিচ্ছি, এটার মধ্যে ঔপনিবেশিকতা আছে। শ্বাস গ্রহণ করতেছি, ঔপনিবেশিকতা আছে। ঔপনিবেশিকতা এমন একটা জিনিস, এর থেকে মুক্ত হয়ে দুনিয়া কল্পনা করাটা আসলে একালের সাম্যবাদী চিন্তার চ্যালেঞ্জ। মানে হচ্ছে বি উপনিবেশন আসলে একালের সাম্যবাদী চিন্তার, সাম্যবাদী রাজনীতির সংগ্রামের প্রধান কর্তব্য। এইটাকে আমরা যদি আরেকটু বাড়ায় বলি, যুক্ত করে বলি এটার সঙ্গে, সেটা হচ্ছে যে তাহলে আমাদেরকে নতুন আর একটা কাজ করতে হবে। যেহেতু আমি বললাম যে সাম্যবাদী চিন্তার শুরু ইউরোপে মার্কসিস্ট ট্র্যাডিশন দিয়ে শুরু হয় নাই, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপর আমাদের একটা ইউরোপ কেন্দ্রিকতা থাকে, যে সাম্যের চিন্তা মানে আমরা করতে পারি নাই, এ কথাটা তো ঠিক না। তাহলে আমরা আর কিভাবে চিন্তা করতে পারি, সাম্যের ধারণা আর কিভাবে নতুন করে সাজাতে পারি, যেইখানে আমরা এই বিপুল বৈচিত্র্য, বিপুল অভিজ্ঞতা, মানুষের বহুমাত্রিক সংগ্রামের অভিজ্ঞতা, নারী পুরুষ, নন বাইনারি, আদিবাসী, কালো, বাদামি, সাদা, পশ্চিম পূব, বহু রকম জ্ঞানতাত্ত্বিক, বহু রকম সাংস্কৃতিক, বহু রকম রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে থাকা এবং যাওয়া মানুষেরা, বহু রকম ধর্ম পরিচয়, বহু রকম আধ্যাত্মিক অভিজ্ঞতা, সব রকম মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারে, সাম্যের লক্ষ্যে আগাতে পারে, এমন বিখ্যার নাম কি? এমন বিশ্ববিখ্যার নাম কি? সেটা আমাদের থাকা লাগবে, নাম যাই হোক। নতুন সাম্যবাদী রাজনীতি ওইটা ভিত্তিক হইতে হবে। নতুন সাম্যবাদী রাজনীতি ওইটা বললে হবে না, ও অসভ্য বর্বর, ও আধুনিকতার মধ্যে ঢোকে নাই, ও সভ্যতার মধ্যে ঢোকে নাই, ও ত্রিদেশের বাইরে, ও হচ্ছে এইটা। এই যে বাইনারি চিন্তা, এই যে জুলুমিয়াত বাইনারি চিন্তা, এইটার বাইরে থেকে আমরা আর কিভাবে প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতাটাকে বিবেচনা নিতে পারি, এমন একটা চিন্তা এবং জ্ঞান কাঠামোর মধ্য দিয়ে, এমন একটা সাংস্কৃতিক অভিজ্ঞতা, মানে সাংস্কৃতিক একটা কি বলা যে অভিমুখের মধ্য দিয়ে, যাতে এই সকল মানুষকে সমান মর্যাদায় আমরা ধারণ করতে পারি, সকল অভিজ্ঞতাকে আমরা সাম্যের, মর্যাদার, ভালোবাসার, প্রেমের, ভক্তির, বন্ধুত্বের, যত্নের একটা নতুন সমাজ, সংস্কৃতি, দেশ দুনিয়ার মধ্যে আমরা প্রবেশ করতে পারি। ওই অর্থে আমাদের নতুন চৈতন্যের পর্বে ঢুকতে পারি। আমি কেন কালো নারী দার্শনিকের কথা বলি এখানে, যে উনি বলছেন যে এই যে আমরা 500 বছরের গল্প বললাম, যে কলম্বাস পরবর্তী 500 বছর, এই 500 বছরে যে মানুষের ধারণা তৈরি হয়েছে দুনিয়াতে, এই মানুষের ধারণাটাই মূলত ঔপনিবেশিক বর্ণবাদী। কেন? ইউরোপের সাদা বেটা একটা লোকের আইডিয়া দিয়ে, কনসেপ্ট দিয়ে বাকি দুনিয়াকে আমরা চিন্তা করছি। মানুষ বলতে ইউরোপের সাদা একটা বেটা। এইটাকে উনি বলছেন যে এটা হচ্ছে যে ম্যানের হিস্ট্রি, ম্যান বলতে পুরুষ, বেটাদের হিস্ট্রি। আমাদের ভাবতে পারতে হবে এইরকম একটা, এই যে বেটা দিয়ে দুনিয়াকে সাজালাম আমরা, বেটার চোখ দিয়ে জগৎকে দেখলাম, পশ্চিমা বর্ণবাদী বেটার চোখ দিয়ে জগৎকে দেখলাম, অভিজ্ঞতা নিলাম, শাসন করলাম, জুলুম করলাম, জুলুমের শিকার হইলাম।
এই পর্ব থেকে আমাদেরকে নতুন পর্বে প্রবেশ করতে হবে। ওনার ভাষায় এটা হচ্ছে যে হিউম্যানিটি আফটার ম্যান, মানে এই মানুষ বেটা মানুষের ইতিহাসের বাইরে পরে নতুন একটা মানবতার আইডিয়ার মধ্যে আমাদের ঢুকতে হবে, যেই মানবতার আইডিয়ার মধ্যে এই বর্ণবাদ, ঔপনিবেশিকতা, পুরুষতান্ত্রিকতা আর বহু কিছু জুলুম করে যা যা তা আর নাই। এখন মানুষের এই যে নতুন ধারণা, এই ধারণায় কিন্তু আমাদের কন্ট্রিবিউশন থাকতে পারে। আমরা একটু লালন ফকিরের কথা শুনি, একটু ভাসানীর কথা শুনি, একটু চৈতন্যের কথা শুনি, একটু সতীমার কথা শুনি, তারা কি ভাবছিলেন মানুষ সম্পর্কে। এমন কি একটা সামান্য সার্বজনীন আইডিয়া ধারণা থাকতে পারে মানুষের, যেই আইডিয়া ধারণার মধ্যে আমরা সত্যিকার অর্থেই মানুষের সাম্যের চিন্তা বাস্তবে রূপ দিতে পারি, চর্চা করতে পারি। কেমন সেই ধারণা? আমি দুইটা লোকের কথা আবার এনে শেষ করে দিচ্ছি। এক হচ্ছে এই মিস্টার যার কথা বললাম, উনি বলছিলেন যে তাহলে কি আমরা যারা উপনিবেশ মুক্তি চাই, আমরা কি তাহলে আমরা অতীতে ফেরত যাব? উপনিবেশন বলতে অনেকে ভাবে বটতলা চলে যাবে, নদী তীরে গিয়ে বাসা বাঁধবে, আদিতে ফেরত যাবে, শেকড় বাকড় খাবে। এইটা উপনিবেশন নয়, মানে অতীতে ফিরে যাওয়া উপনিবেশন নয়, অতীত ফিরে আনাও উপনিবেশন নয়। দুইটাই ফ্যাসিজম, যেটা মোদি করতেছে কিংবা আরো অন্য ধর্মের নামে অন্যরা করতেছে। অতীত ফিরায় আনবে, এটা ফ্যাসিজম হবেই, পরিচয় ফ্যাসিবাদ। এর নাম উপনিবেশন নয়। উপনিবেশন হচ্ছে আমরা যে অভিজ্ঞতা গেলাম উপনিবেশের আগে এবং উপনিবেশের পর্বে, দুইয়ের মধ্যেকার সকল রকম জুলুমের ব্যবস্থা থেকে মুক্ত হওয়া, এর নাম উপনিবেশন। কারণ আগের জুলুমের ব্যবস্থাগুলোও উপনিবেশের কালে এসে নতুন মাত্রায় হাজির হয়েছে, যেমন পুরুষতন্ত্র একটা উদাহরণ। আরো বহু রকম ব্যবস্থাই পুঁজিবাদের কালে, উপনিবেশের কালে নতুন ভাবে সজ্জিত হয়েছে, ওগুলো চলে যায় নাই। যে কারণে আগের জুলুম এবং উপনিবেশের 500-600 বছরের জুলুম, সব রকম জুলুমের ব্যবস্থা, জ্ঞানতাত্ত্বিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ব্যবস্থা থেকে মুক্তির সংগ্রাম, সাধনা, চর্চা নাম হচ্ছে উপনিবেশন। সেখানে আমরা কি মানুষের বিশেষত্বকে মর্যাদা দিব না? বৈচিত্র্যকে মর্যাদা দিব না? দিব। কি শর্তে? সেজার বলতেছেন আমরা প্রাদেশিক হয়ে যাব না, আমরা দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছেদ করে বিচ্ছিন্ন হয়ে একটা অঞ্চল বানায় ফেলবো না। আমরা এমন একটা বিশ্ব কল্পনা করতে চাই, এমন একটা ইউনিভার্সাল, একটা সামান্য, এমন একটা সার্বজনীনতার মধ্যে আমরা প্রবেশ করতে চাই, যেখানে এই বিশেষ অভিজ্ঞতাগুলি সমান মর্যাদায় ধারণ করতে পারে ওই সাধারণ, ওই সামান্য, ওই ইউনিভার্সাল। আপনাদের কি মনে পড়ে লালন ফকিরের একটা গান আছে, দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে বা ভিন্ন বিধান প্রচারে? এ হচ্ছে সেই তত্ত্ব। আমি এটা একটা বাংলা কেজো নাম দিছি, বিশেষ ধারণী সামান্য। বিশেষ ধারণী সামান্য। আমাদের এমন একটা ইউনিভার্সাল আইডিয়া লাগবে যেটার মধ্যে পার্টিকুলারকে ধারণ করা যায়। আদিবাসীর অভিজ্ঞতা, যে যদি আপনি মার্কসিস্ট চিন্তা করতে চান, আমি মার্কসিজমের বিপক্ষেও না পক্ষেও না, আমি মার্কসিজমকে একটা ইতিহাসের অভিজ্ঞতা আকারে দেখি। যদি আপনি মার্কসিস্ট চিন্তা আগাতে চান, আমার কোনো অসুবিধা নাই। আপনাকে তাহলে এমন মার্কসিজম চিন্তা করতে হবে যেখানে ওই যে সেজারের ভাষায় পিপল অফ কালার, আদিবাসী, নারী, নন বাইনারি, সকল প্রান্তিক মুসলিম মানুষের, এমনকি ইউরোপের নিপীড়িত মানুষেরও অধিকার, সম্মান, মর্যাদার, ভালোবাসার জায়গা থাকতে পারতে হবে। তেমন মার্কসিজম। তেমনি এমন সামান্য সাধারণ ইউনিভার্সাল আইডিয়া লাগবে যেখানে সকল দুনিয়ার অভিজ্ঞতা মানুষের সমান মর্যাদা, সমান শোষণ মুক্তি, সমান জুলুম থেকে মুক্তির জায়গা থাকে, সম্ভাবনা থাকে। এটাই নতুন সাম্যবাদের আইডিয়া, এটাই নতুন সাম্যবাদের ধারণা, যেটা আমি মনে করি যে যুগ যুগান্তে রচিত হচ্ছে। এটা এককালের একটা কোনো ফিক্সড আইডিয়া অফ সাম্য এটা দুনিয়া ছিল না। সাম্যের আইডিয়া একটা চলমান একটা চর্চা, অভিজ্ঞতা থেকে নতুন নতুন রূপ লাভ করতেছে। আমাদের কাজ হচ্ছে সেখানে আমাদের কালের অভিজ্ঞতা থেকে সেখানে যুক্ত হওয়া, সেটাকে আগে নেওয়া, সেটাকে কি বলে যাত্রাটাকে অব্যাহত রাখা। যেই যাত্রা পথে আমাদের অন্যতম সহযোদ্ধা, দিশারি, অগ্রপথিক এই যে আমাদের
দুইজন মানুষ, রণজিৎ কুমার এবং আব্দুর রহমান। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার কথা শেষ করছি, যদি প্রশ্ন থাকে আমি শুনবো। ধন্যবাদ। জি, রণজিৎ কুমারের নামে আপনার মাসবাদ অচল এই কথা বলা আর রণজিৎ কুমারের শ্রদ্ধা জানানো এর কোনো মানে হয় না। রণজিৎ কুমারের শেষ লেখাটা আমাদের একটা সংকলনের মধ্যে আছে। মাসবাদ সম্পর্কে তার আইডিয়াটা কি, মাসবাদকে সে কি চোখে দেখে, কিন্তু যে ব্যাখ্যা শুনলাম এতক্ষণ, সেই ব্যাখ্যার সাথে রণজিৎ কুমারের চিন্তার কোন মিল নেই। এখন যদি ধরেন রণজিৎ কুমার যে মাসবাদ বুঝতো, আর যদি অন্য কেউ নতুন কোন মাসবাদ বানাইতে চায়, মাসবাদ বলতেছি অন্য কোন মতবাদ বানাইতে চায়, সেইটা রণজিৎ কুমারের আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ। আর আপনি মৌলানা ভাসানীর কথা বলছেন মাসবাদের কাউন্টারে, মৌলানা ভাসানীর কোন লেখা যোগায় প্রমাণ দিতে পারবেন না মৌলানা ভাসানী নিজেকে কখনো মার্কসিস্ট মনে করতেন। উনি নিজে মার্কসিস্ট ছিলেন না, উনি সেটা অপকটে স্বীকার করতেন এবং উনি বলতেন আমি অত উন্নত হইতে পারিনি, মার্কসবাদীরা আমার চেয়ে বেশি উন্নত। এটা মৌলানা ভাসানীর এই স্বীকারোক্তি বহুত তার লেখা যোগায়। ফলে আপনি মৌলানা ভাসানীকে বললেন যে এখন মার্কসবাদের যে সীমাবদ্ধতা, তার চেয়ে মৌলানা ভাসানী অনেক বেশি যোগ্য ছিল। বা এগুলো বলে বিশেষ করে আমি বলবো, তো যাক, আপনার কাছে এই প্রথম একটা নতুন শুনলাম যে মার্কসবাদের কাউন্টারে কি ধরনের একটা নতুন মতবাদের প্রয়োজন হয়ে পড়ছে, এটা নতুন শুনলাম। এটা ভাববো এবং যেসব বইয়ের কথা বললেন সেগুলো বোঝার চেষ্টা করব যে মার্কসবাদ এতই অচল হয়ে গেছে কিনা, কমিউনিজম কি তাহলে বাতিল হয়ে গেছে, বা সমাজতন্ত্র সাম্যবাদের জন্য নতুন কোন ফর্মুলা প্রয়োজন হবে, সেটা নতুন করে আমাদের ভাবতে হবে। হল কি বলে, এই হল কি বলে ওনার বক্তব্যের ব্যাপারে? আমি কি এগুলো বলছি? হ্যাঁ নিশ্চয়ই, আমি কি এগুলো বলছি কিনা আপনারা শুধু হ্যাঁ আর না বলেন। হ্যাঁ ঠিক আছে। জি আমাকে একটু জায়গা দেন, এই অংশটা আপনি চালান। হ্যাঁ আমি যেটুকু বুঝেছি আর কি, আমার মনে হয় হলো অরূপ রাহির একটা বক্তব্য একটু মিস ইন্টারপ্রেট হচ্ছে। তো একটা মার্কসবাদকে অচল এই ধারণাটা সম্ভবত সে, আমরা বলি মার্কসবাদ সবসময় হলো আধুনিক, আধুনিকতাটাকে সেই যেটা আমাদের বুঝতে হবে। আর রণজিৎ কুমার কিন্তু সবসময় আধুনিক ছিল। এখন আমি তো মার্কসবাদী, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি মার্কসবাদী আমার বয়স যখন 5 বছর। আপনি বলবেন কিভাবে আমি মার্কসবাদী? আমার বয়স যখন 5 বছর, আমি আমার পরিবার থেকে আমার যে বিশাল বাড়ি থেকে আমি উচ্ছেদ হয়েছি। আমার পরিবার বিশাল, আমাদের হলো এই যে উচ্ছেদ হওয়া, আমি তো এখন তারপর আমার কি হয়েছে, আমি কোথায় ছিলাম? আমাদের একটা পারিবারিক কবরস্থান ছিল,